ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবাইকে শুভ সন্ধ্যা। আর আজকে আমি রাজকুমার স্যার, আমার ক্লাস আজকে আপনাদের প্রথম হচ্ছে, রাইট? আচ্ছা, আজকে যে কজন এসছেন একটু নিজেদের একটু যদি পরিচয়টা দেন, একটু মানে সংস্কৃতের কোনো ব্যাকগ্রাউন্ড আছে বা সংস্কৃত অল্প বিস্তর জানা আছে কিনা, বা একেবারেই প্রাথমিক, একটু যদি নিজেদের পরিচয় সামান্যভাবে দেন দু এক কথায়। আচ্ছা, প্রথমে রাজা রয়। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। সন্ধ্যা। আমি কলকাতা বরানগরে থাকি। আচ্ছা, বেসিক্যালি কোনো সেরকম ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু যা সংস্কৃত পড়া সবটাই বাংলা লিপিতে। তো একটা ইচ্ছা ছিল সংস্কৃত একটু শেখার, তো সেই ইচ্ছা থেকেই এই ক্লাসে জয়েন করা। আচ্ছা, বাহ। মানে সংস্কৃতের এখনো মানে কোনো কোথাও কিছু ক্লাস করেননি, তাই তো? না, কোনো ক্লাস করিনি। আচ্ছা, ওকে ওকে। নেক্সট শকুন্তলা সেন। হ্যাঁ, নমস্কার। আমি যখন মানে আমি রিটায়ার করে গেছি, তো রাজ্য সরকারি দপ্তরে ছিলাম। তো আমি যখন মাধ্যমিক পাশ করেছিলাম তখন সংস্কৃত ছিল, কিন্তু ভালো করে পড়াও হয়নি, সেরকম কিছু মনেও নেই। এখন এই বেদান্ত, উপনিষদ, গীতা পড়তে পড়তে মনে হচ্ছে যদি একটু সংস্কৃত জানতাম ভালো করে। তো চ্যান্টিংটা করতে পারি না ঠিক মতন, ওই কোথায় সন্ধি বিচ্ছেদ করে করে কোন উচ্চারণ হবে কোনটা, সেগুলো তার সঙ্গে সঙ্গে একটু একটু মানেটা, মানে আমি সূক্ষ্ম অর্থে মানে তো হয়তো বুঝবো না, কিন্তু সেটা তো নিচে দেওয়াই থাকবে বা ব্যাখ্যা করা থাকবে, কিন্তু স্থূল অর্থেও যদি একটু বুঝতে পারি এই ভেবে আর কি ভাবছি যদি কিছু শিখতে পারি। এই জন্য আমি মানে পড়ার মানে পড়ার ইচ্ছা। আচ্ছা, বুঝলাম। বেশ বেশ, ধন্যবাদ ম্যাডাম। নেক্সট সৌরদীপ্ত ভট্টাচার্য। সৌরদীপ্ত বাবু, শোনা যাচ্ছে? নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আমি সংস্কৃত আমারও ব্যাকগ্রাউন্ড কিছু নেই, আমি চাকরি করি। আর সংস্কৃতর এই যে ক্লাসটা 2025-এ যখন স্টার্ট হয়েছিল তখন একবার ভর্তি হয়েছিলাম, কন্টিনিউ করতে পারিনি এই কর্মব্যস্ততার জন্যই আর কি। মানে ইনফ্যাক্ট আজকেও অনেকদিন পরে আবার ক্লাস অ্যাটেন্ড করলাম এই ব্যাচে। তো আমার এরকম হয়েই থাকে। তো খুব ইচ্ছে সংস্কৃতটা শেখার, বিশেষ করে গীতা উপনিষদ পড়তে গেলে যতটুকু ম্যাডাম যেরকম বললেন আমারও ওই একই ব্যাপার, সেগুলো একটু সংস্কৃত ভাষায় পড়তে পারলে ভালো হতো নিজের মতন করে। আর অবশ্যই চান্টিং, উচ্চারণ সেগুলো যাতে শুদ্ধভাবে করতে পারি পুজো আচ্ছার সময়ও, সেই জন্য এটা শেখার খুব ইচ্ছে। আচ্ছা, বেশ বেশ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, নেক্সট সৃজা মাঝি। হ্যাঁ, আমি সৃজা। আমি এখন মাস্টার্সের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার। আমি সাউথ এশিয়ান ইউনিভার্সিটি দিল্লিতে পড়ি। তো আমি কখনো সংস্কৃতের আগে পড়িনি, আমি পড়তে পারি না, আমার শেখার ইচ্ছা, কারণ আমি ল্যাঙ্গুয়েজটা প্রপারলি শিখতে চাই উইদাউট এনি ট্রান্সলেটেড ওয়ার্ক পড়ার থেকে। তো এটার জন্যই আমার শেখার ইচ্ছা। আচ্ছা, আপনার মানে সাবজেক্ট কি? আমার সোশিওলজি সাবজেক্ট। আচ্ছা, ওকে।
ওকে, ঠিক আছে। নেক্সট তনিমা দাস। আচ্ছা, তনিমা, আপনি এখনই জয়েন করলেন। হ্যাঁ হ্যাঁ আসলে একটু ওই ক্লাসে প্রত্যেকে নিজেদের সামান্য পরিচয়, যেহেতু আমার প্রথম ক্লাস আজকে, তো ওই আচ্ছা সকলের হয়ে গেছে, আপনি সবে জয়েন করলেন, ঠিক আছে, আপনি বলুন। আমি মেনলি আর কি শিখতে চেয়েছিলাম যে অনেক বছর আগে স্কুলে পড়েছিলাম, এখন অতটা মানে একটু চর্চার অভাবে আর কি পুরোটা তো ভালোভাবে মনে নেই। একটু আরেকটু শিখতে চাই যাতে একটু মানে আমার ছেলেকেও পরবর্তীকালে যাতে আরেকটু আমি শেখাতে পারি সেই হিসেবে ওকে, শেখানো। ওকে, আচ্ছা, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবারে আমাদের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, আপনাদের শঙ্খ স্যার লিপি শেখাচ্ছেন, তাই তো? তো আমি আপনাদেরকে মেনলি হচ্ছে একটু মানে বাক্য রচনাটাই একেবারে ফ্রম দি বিগিনিং লেভেল সেভাবে শেখাবো একেবারে, মানে স্টেপ বাই স্টেপ আমরা বাক্য রচনা কিভাবে সংস্কৃতে করব সেটা আস্তে আস্তে আমরা শিখবো, সেন্টেন্স স্ট্রাকচার কেমন হয়। ওকে, তো তার আগে কিছু বেসিক্স যেগুলো জেনে নেওয়া দরকার। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, ওকে, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, প্রথমেই দেখুন, আম, যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা দেখি, বাংলা, সংস্কৃত, ইংরেজি, হিন্দি, যে কোনো ল্যাঙ্গুয়েজ, তো প্রত্যেক ল্যাঙ্গুয়েজেই যদি আমরা একটু মানে ভাষাটাকে, যে কোনো ভাষাকে আমরা একেবারে, সংস্কৃত তো মানে বিষয় মানে সাবজেক্ট পড়ে, ফার্স্ট সংস্কৃত একটা ভাষা, তো আপনি আপনার নিজের মাতৃভাষার দৃষ্টিতেই জাস্ট একটা ভাষা হিসেবেই আপাতত সংস্কৃতটাকে যদি দেখেন, দেখবেন অন্যান্য অন্যান্য ভাষার মতো সংস্কৃত ঠিক একই ভাষা, হচ্ছে একটা মানে আমার এক্সপ্রেশন, আমার মনের ভাব বোঝানোর জন্য একটা মিডিয়াম। তো সংস্কৃতটাকে আমরা কঠিনভাবে না নিয়ে একেবারে জাস্ট এটা একটা ইটস এ মিডিয়াম, এইভাবেই নিন একটা, তাহলে জিনিসটা সহজ হবে। তো এবারে সংস্কৃত ভাষার যে মানে খুব একেবারে মেন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটা মানে এক্সাম্পল দেখাই, এক মিনিট, আমি একটু ওয়ার্ড ফাইল একটা শেয়ার করব। মানে বিষয়টা কি, আপনি যদি একটু ভাষার স্ট্রাকচারটা ঠিক কেমন, মানে নিজের মাতৃভাষার সাপেক্ষে আমি যখন অন্য কোনো ভাষা শিখতে যাচ্ছি, সংস্কৃত অবশ্যই আমাদের মাতৃভাষা, মানে সবারই একদম রুট, প্রত্যেক ল্যাঙ্গুয়েজের, আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের, সেই হিসাবে এটাও মাতৃভাষা, কিন্তু আমরা তো এটার থেকে একেবারে আস্তে আস্তে ডিটাচড হয়ে গেছি। তো আপাতত আমাদের মাতৃভাষা বাংলা, তো সেই হিসাবে যদি বাংলা ভাষার সাপেক্ষে যদি আমরা একটু ল্যাঙ্গুয়েজ সংস্কৃত ভাষাটাকে একটু মানে স্ট্রাকচারালি একটু যদি ডিফারেন্সিয়েট করতে পারি, তাহলে আমাদের শিখতে আরও সুবিধা হবে, মাতৃভাষার দৃষ্টিতে যদি এটাকে একটু আমরা অ্যানালাইজ করি। তো দেখুন, আমি মানে একটা সেন্টেন্স লিখছি। আচ্ছা, এক মিনিট, সম্ভবত এটা আছে আর লেখার প্রয়োজন নেই, আমি ওটাকে শেয়ারই করি আপনাদের কাছে। হুম, খেয়াল করে দেখুন, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। স্মারক পরিচয়, ওকে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে দেখুন এখানে একটা জিনিস, এই যে মানে এই দুটো সেন্টেন্স, এই সেন্টেন্স বাংলাতে লেখা আছে এবং নিচে সংস্কৃত লেখা আছে।
আচ্ছা, ওকে, ছেড়ে দিন। আচ্ছা দেখুন, বাক্য কি আছে? রাম নদী তীরে নিজ হস্ত দিয়ে রাজকোষ থেকে ব্রাহ্মণদের উদ্দেশ্যে ধন দান করছেন। তো বাংলাতে এই বাক্যটা রয়েছে। খেয়াল করে দেখুন, বাংলাতে মোট এই বাক্যে কতগুলো শব্দ আছে। মানে আমি এই যে মনের ভাব, এই এক্সপ্রেশনটা দেওয়ার জন্য আমি বাংলাতে কতগুলো ওয়ার্ড আমি ইউজ করেছি এখানে। রাম নদী তীরে নিজ হস্ত দিয়ে রাজকোষ থেকে ব্রাহ্মণদের উদ্দেশ্যে ধন দান করছেন। 11টা ওয়ার্ড, তাই তো? ঠিক। এবার সংস্কৃতে কাউন্ট করে দেখুন কতগুলো আছে। রাম নদী তীরে নিজ হস্তেন রাজকোষাৎ ব্রাহ্মণেভ্যঃ ধনং দদাতি। কটি আছে? 7টা, তাই না? হ্যাঁ, 7টা। তাহলে এখানে কমে গেছে, তাই তো? তো তাহলে এখানে মানে কমে গেছে। বাংলাতে যেটা আমি বেশি শব্দ ব্যবহার করছিলাম সেটা সংস্কৃতে দেখছি গিয়ে অনেকটা কমে গেছে। তো এখন এই কমে যাওয়া ব্যাপারটা কেন? দেখুন, আমরা যে কোনো বাক্য আমরা যে প্রয়োগ করি, ব্যবহার করি, যে কোনো বাক্যই, সেই বাক্যে মূলত দুটো অংশ থাকে। একটা হচ্ছে নামপদ, একটা ক্রিয়াপদ। শব্দ এবং ক্রিয়া। মানে ক্রিয়াপদ বলতে ক্রিয়াপদটাও শব্দ, কিন্তু টেকনিক্যালি বলতে গেলে আপনি নামপদ এবং ক্রিয়াপদ। ক্রিয়াটাকে ভার্ব বোঝানোর জন্য আমি ক্রিয়াপদ ইউজ করছি, ক্রিয়াকে বোঝানোর জন্য। আর তার বাইরে বাকি যত অংশই আসুক সবই কিন্তু নামপদ। যেমন এখানে রাম, নদী তীর, নিজ হস্ত, রাজকোষ, ব্রাহ্মণ, ধন, সবই কিন্তু নামপদ। একমাত্র ক্রিয়াপদ কোনটা? এখানে দান করছে। দান করাটা হচ্ছে, এটা ক্রিয়াকে বোঝানোর জন্য এই অংশটা আসছে। বাকি সবগুলোই নামপদ, তাই না? তো এখন এটা বুঝতে হবে যে আমরা ক্রিয়াপদের বাইরে একটা বাক্যে যে সকল নামপদ ব্যবহার করি প্রত্যেকটায় কোনো না কোনো কারক, তাই না? নাম মানে ক্রিয়াপদকে বাদ দিলে বাকি যত সব অংশ আসছে, যতগুলো নামপদ আমি একটা বাক্যে ইউজ করছি, সবই কিন্তু কোনো না কোনো কারক। যেমন আপনাকে যদি এখন আমি প্রশ্ন করি, এই যে বাংলা বাক্যটি রয়েছে, এই বাক্যের কর্তাকে রাম, তাহলে রাম এই বাক্যের কর্তা কারক, তাই না? নেক্সট, নদী তীরে, কোথায় কোথায় দান করছেন? নদী তীরে, তাহলে নদী তীর এখানে অধিকরণ কারক। নিজ হস্ত দিয়ে, কি দিয়ে? নিজ হস্ত দিয়ে, তাহলে নিজ হস্তে এখানে করণ কারক, রাইট? রাজকোষ থেকে, কোথা থেকে? রাজকোষ থেকে, তাহলে রাজকোষ এখানে অপাদান কারক। এগুলো সবাই জানেন যে থেকে হইতেছে হলে অপাদান কারক, দ্বারা দিয়া সেটা করণ কারক। একই রকম ভাবে ব্রাহ্মণদের উদ্দেশ্যে, কাদের উদ্দেশ্যে? যার উদ্দেশ্যে দেওয়া হয় সেটি সম্প্রদান কারক, তাহলে ব্রাহ্মণ এখানে সম্প্রদান কারক। কি দান করছেন? ধন দান করছেন, তাহলে ধন এখানে কর্মকারক। তো আমরা এখানে কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ সবগুলোই পেয়েছি। 6টা কারক। এই বাক্যে আমরা 6টা কারকই দেখতে পাচ্ছি, রাইট? তো এখন দেখুন বাংলাতে মানে তাহলে কি দেখা যাচ্ছে যে যে কোনো বাক্যেই, পৃথিবীর যত বাক্য, যে কোনো বাক্য, জগতে আমরা যে কোনো বাক্য, যা কিছু বাক্য ব্যবহৃত হয়, সমস্ত বাক্যেই ক্রিয়াপদকে বাদ দিলে বাদবাকি অংশটা কি? যে নামপদগুলো ব্যবহার করছি সবগুলোই কোনো না কোনো কারকের সেন্সেই আসছে, কোনো না কোনো কারককে বোঝাচ্ছে, এর বাইরে কিছু নেই। তার বাইরে আর যতটুকু অংশ আসছে সেটা হচ্ছে অব্যয় পদ।
অব্যয় বলতে যেমন আমরা মানে আহ, ইংরেজিতে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কনজাংশন টাইপ একটা, পুরোপুরি কনজাংশন না হলেও মানে কনজাংশন ইটস ওয়ান টাইপ অফ অব্যয়। এর বাইরে অনেক অব্যয় আছে, তো এর বাইরে অব্যয় পদ। তাহলে ক্রিয়াপদ এবং নামপদের বাইরে হচ্ছে বাকিটা অব্যয় পদ। তাহলে খেয়াল করে দেখুন, ক্রিয়াপদের বাইরে কিন্তু একটাই মানে যে নামপদগুলো আসছে সবই কোনো না কোনো কারককে বোঝানোর জন্য আসছে। তো এখন একটা ল্যাঙ্গুয়েজের থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হচ্ছে কিভাবে, কোন ল্যাঙ্গুয়েজ এই কারককে বোঝাচ্ছে কিভাবে, বা এটা ক্রিয়াপদকে কিভাবে সে মানে স্ট্রাকচারাইজ করছে, বা নামপদের এই কারককে বোঝানোর জন্য যে শব্দটা ইউজ করছি আমি, সেটা স্ট্রাকচার কেমন হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে। মানে ক্রিয়াপদকে বোঝানোর জন্য আমি যে অংশটা ইউজ করছি, যতটুকু শব্দ ইউজ করছি, তার স্ট্রাকচারটা কেমন। তো বাংলাতে যদি আমি খেয়াল করে দেখি, দেখুন বাংলাতে হচ্ছে কারককে বোঝানোর জন্য যতগুলো নামপদ এসছে তার দুটো বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে একটা পার্টিকুলার কারককে বোঝানোর জন্য যে শব্দ আসছে সেটা হয়তো বা শব্দের সাথে অ্যাটাচড হয়ে মানে শব্দের সাথে মিশে গেছে, মিশে গিয়ে একটা নতুন ফর্ম তৈরি করেছে, অথবা শব্দের সাথে পুরোপুরি মেশেনি, আলাদাভাবেই আছে। খেয়াল করে দেখুন এখানে নদী তীরে, নদী তীরে, নদী তীর আছে, নদী তীর আছে, বা নদী তীর দিয়ে, অথবা নদী তীরে। তাহলে আমি এই যে নদী তীর, এটা অধিকরণ কারক, সেটা বুঝছি কিভাবে, ওই যে নদী তীর শব্দের সাথে যে একারটা যোগ হয়েছে তার কারণে, রাইট। এখন যদি নদী তীর শব্দের সঙ্গে একার না থাকতো, আমি কি বলতাম কি ওটা অধিকরণ ওই বাক্যে? কখনোই বলতাম না। তাহলে দেখা যাচ্ছে যে একারটা নদী তীর শব্দের সাথে আছে বলেই ওটা অধিকরণ কারক বলতে পারছি আমি, রাইট। এরপরে তাহলে এখানে কি হচ্ছে, এখানে নদী তীর এটা অধিকরণ কারক আমি বুঝতে পারছি নদী তীর শব্দের সাথে ওই একার, ওই যে অংশটা একার মাত্র একটা অক্ষর ওটা আছে বলে, ওই অক্ষরটা যোগ হয়েছে বলেই ওটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে খেয়াল করে দেখুন এখানে কি হয়েছে, নদী তীর মানে অধিকরণ কারককে বোঝানোর জন্য যে অংশটা এসছে, একারটা আছে বলেই তো অধিকরণ বুঝছি আমি। এখন যদি নদী তীর শব্দের সাথে একার না থাকতো, জাস্ট নদী তীর বলতাম কি অধিকরণ? এটা কখনোই না। তাহলে একারটা আছে বলেই আমি বলছি যে ওটা অধিকরণ কারক, রাইট। এবারে অধিকরণ কারককে বোঝানোর জন্য, অর্থাৎ কারককে বোঝানোর জন্য যে অংশগুলো আসছে, এখন এই কারকটাকে বোঝানোর জন্য কোনটা কোন কারক সেটা বোঝানোর জন্য তো শব্দের সাথে কিছু কিছু অংশ যোগ করতেই হবে, নাহলে আমি কারক বুঝবো কিভাবে। এখন নিজহস্ত দিয়ে, নিজহস্তে এখানে করণ কারক, সেটা বুঝতে পারছি কি করে, দিয়ে এই শব্দটা নিজহস্তে এই শব্দের সঙ্গে যুক্ত হয়েছে বলেই। তাহলে কারককে বোঝানোর জন্য যে অংশটা আসছে সেটা দেখুন অধিকরণ কারকের জন্য বাংলা ভাষায় যে অংশটা আসছে একার, সেটা শব্দের সাথে মিশে গেছে। কিন্তু করণ কারককে বোঝানোর জন্য যে অংশটা আসছে দিয়ে, সেটা কিন্তু শব্দের সাথে মিশে যায়নি। নিজহস্ত আলাদা, যেটা করণ কারকে বলছি নিজহস্ত সেটা আলাদা হয়ে আছে, দিয়ে আলাদা আছে। তাহলে ব্যাপারটাই আমরা যদি একটা এটাকে যদি একটা উপমা দিয়ে বুঝি, যেমন ধরুন খই আর মুড়ি মিশিয়ে দেওয়া হলো, আর দুধ আর জল মিশিয়ে দেওয়া হলো। আমি কোন এই দুটোর মিশ্রণে আমি কোনটা কোথায় আমি আলাদা করতে পারবো? আমি নিশ্চয়ই খই আর মুড়ি এই দুটোকে মিশিয়ে দিলে আমি আলাদা করতে পারবো, খই আলাদা করতে পারবো, মুড়ি আলাদা করতে পারবো, তাই না? চেষ্টা করলে বা আমি একটু সময় দিলে আলাদা করে নিতে পারবো। কিন্তু দুধ আর জল আমি মিশিয়ে দিলাম, আমি কখনোই কি আলাদা করতে পারবো? পারবোই না কখনো। সেরকমই তাহলে কারককে বোঝানোর জন্য যে অংশটা আসছে সেটা কখনো কি বাংলা ভাষাতে দুধ আর জলের মতো মিশে আছে, যেমন নদী তীরে যে একারটা আসছে অধিকরণ কারককে বোঝানোর জন্য, সেটা নদী তীরে শব্দের সঙ্গে যোগ হয়ে গেছে, মিশে গেছে, ইটস এ ডিফারেন্ট ফর্ম হয়ে গেছে। একটা নদী তীরে একটাই ফর্ম, একটাই শব্দ, ওয়ান ইউনিট। কিন্তু নিজহস্ত দিয়ে, নিজহস্ত যে করণ কারক সেটা বোঝানোর জন্য যে অংশটা আসছে দিয়ে, এই অংশটা সেটা কিন্তু নিজহস্ত শব্দের সাথে মিশে যায়নি, আলাদা হয়ে আছে। অর্থাৎ এখানে খই আর মুড়ি, আর নদী তীরে এখানে দুধ আর জল।
তাই না? খুব সিম্পল। তাহলে খেয়াল করে দেখুন, বাংলা ভাষাতে আমাদের এই কারককে বোঝানোর জন্য, মানে প্রত্যেকটা কারককে বোঝানোর জন্য যে যে অংশ আসছে, এখন তাহলে কি অপাদান কারককে বোঝানোর জন্য থেকে, হইতে, চেয়ে এই শব্দগুলো আসে, সেটা কি আলাদা হয়ে আছে, দুধ আর খই আর মুড়ির মতো, রাজকোষ আলাদা, থেকে আলাদা হয়ে আছে। একই রকম ভাবে সম্প্রদান কারককে বোঝানোর জন্য ব্রাহ্মণদের উদ্দেশ্যে, তাহলে উদ্দেশ্য শব্দ এখানে ব্রাহ্মণদের এর সাথে আলাদা হয়ে আছে। ধন দান করছেন, কি দান করছেন? ধন দান করছেন। এবারে বাংলাতে হচ্ছে আসলে মানে ব্যাপারটা কি, কর্ম তো দুরকম হতে পারে, কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে। এখন যদি বাংলা ভাষায় আমরা একটু ভালো করে অ্যানালাইজ করি, দেখবেন কি দিয়ে প্রশ্ন করলে যেটা যে কর্মটা পাচ্ছি, সেখানে মনে হয় না, সেখানে কিন্তু কোনো রকম এক্সট্রা কিছু যুক্ত হয় না। ধন দান করছেন, এখানে মানে কর্মকে বোঝানোর জন্য কি আলাদা কিছু যোগ হয়েছে? কিছু যোগ হয়নি। কিন্তু যদি যদি বলি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, শিশুকে, এখানে শিশু শব্দের সাথে কে যোগ হয়েছে। শিশুটা যে কর্মকারক, অর্থাৎ কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে কর্মটা পাই, তার জন্য কে এই অংশটা যুক্ত হয় শব্দের সাথে। কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হিসাবে যে কর্মটা পাচ্ছি, তার সাথে কোনো রকম কিছু যোগ হয় না। সেই কর্মকে বোঝানোর জন্য কোনো অংশ, শব্দ বা শব্দাংশ কিছু যোগ হচ্ছে না। কাকে দিয়ে প্রশ্ন করলে যে কর্ম পাচ্ছি, সেখানে যুক্ত হচ্ছে। তো এতটা মানে অ্যানালাইজ করার দরকার নেই। মোদ্দা কথা হচ্ছে এটাই, যে কারককে বোঝানোর জন্য যে অংশটা আমরা বাংলা ভাষায় যে অংশগুলো আসে, সেটা কখনো দুধ আর জলের মতো মিশে আছে, যেমন নদী তীরে, আর কখনো সেটা পুরোপুরি আলাদা। কারককে বোঝানোর জন্য যে অংশটা আসছে, সেটা যে মানে যাকে সেই কারক বোঝানোর জন্য আসছে, তার থেকে পুরোপুরি আলাদা হয়ে আছে। যেমন নিজ হস্ত দিয়ে, নিজ হস্ত যে করণ কারক, সেটা বোঝানোর জন্যই দিয়ে এই অংশটা যোগ হচ্ছে, কিন্তু সেটা নিজ হস্ত এর সাথে মিশে যায়নি, আলাদা হয়ে আছে। এখন সংস্কৃত ভাষার বৈশিষ্ট্য কি? সংস্কৃত ভাষাতে হচ্ছে পুরোটাই দুধ আর জল। এখানে কারককে বোঝানোর জন্য যে অংশটা আসছে, সেটা পুরোটাই শব্দের সাথে মিশে আছে, অর্থাৎ শব্দের সাথে যুক্ত হয়ে একটা নতুন ফর্ম তৈরি করে, নতুন একটা রূপ তৈরি করে। ওই জন্য দেখবেন সংস্কৃতে আমাদেরকে শব্দরূপ বলা হয়, শব্দরূপ মুখস্থ করতে হয়। বাংলাতে কখনো বলা হয় যে শব্দরূপ মুখস্থ করুন, মানে কোন কারকে, মানে কর্তা কারকে প্রথমা, কর্মকারকে দ্বিতীয়া, এটা আমরা সংস্কৃতে তার একটা আলাদা আলাদা স্ট্রাকচার ফর্ম পায়। কিন্তু বাংলাতে বলা হয় কি, বাংলাতে কখনো বলা হয় যে এখন অপাদান কারকে পঞ্চমী হয়, মুখস্থ করো। আমরা কি বলি রাজকোষ থেকে, রাজকোষগুলি থেকে, দুটি রাজকোষ থেকে, এরকম বলি কি? প্রয়োজন নেই এটার। কেন না শব্দের সাথে তো একসাথে নেই, আলাদা হয়ে আছে। তাই জন্য এখানে আলাদা করে মুখস্থের বা কিছু জানার দরকার নেই। কিন্তু সংস্কৃতে যেহেতু পুরোটাই কারককে বোঝানোর জন্য যে যে অংশগুলো আসছে, অর্থাৎ কর্তা কারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক, এই প্রত্যেকটা কারকের জন্য, কারককে বোঝানোর জন্য যে যে অংশ আসছে, সবগুলোই কি হচ্ছে, শব্দের সাথে অ্যাটাচড হয়ে গিয়ে একটা নতুন ফর্ম তৈরি করছে। ওই জন্য আমাদের এখানে শব্দরূপ মুখস্থ করতে হয়। কেন? আমাকে এখানে রাজকোষ থেকে, বাংলাতে এটা বলার জন্য আমাকে সংস্কৃতে একটাই ওয়ার্ড, রাজকোষাৎ, অর্থাৎ ওই অপাদান কারককে বোঝানোর জন্য যে অংশটা এসছে, সেটা রাজকোষ শব্দের সঙ্গে মিশে গিয়ে রাজকোষাৎ একটা নতুন রূপ তৈরি করেছে। যেমন নদী তীরে, বাংলাতে নদী তীরে শব্দের সঙ্গে অধিকরণ কারক বোঝানোর জন্য যে একারটা যোগ হচ্ছে, সেটা আলাদা নেই তো, সেটা একসাথে হয়ে নদী তীরে একটা ফর্ম। সেরকমই বাংলাতে সব কারকেই কি হচ্ছে, সব কারককেই বোঝানোর জন্য যে অংশ আসছে, সবগুলোই ওই শব্দের সাথে যুক্ত হয়ে নতুন একটা ফর্ম তৈরি করছে। ওই জন্য দেখুন এখানে কিন্তু রাজকোষ থেকে, বাংলাতে আমি দুটো ওয়ার্ড ইউজ করছি, সেটা সংস্কৃতে একটাই। কারণ রাজকোষাৎ, অর্থাৎ অপাদান কারককে বোঝানোর জন্য বাংলায় যেটা থেকে শব্দ এসছে, অপাদান কারকের জন্য সংস্কৃতে যে অংশটা এসছে, সেটা তো রাজকোষ শব্দের সঙ্গে মিশে গিয়ে একটা নতুন রূপ তৈরি করেছে, রাজকোষাৎ, একটাই ওয়ার্ড। এরকম প্রত্যেকটাই তাই। ব্রাহ্মণদের উদ্দেশ্যে, তার জন্য একটাই ওয়ার্ড, ব্রাহ্মণে ভ্যাহ। নিজ হস্ত দিয়ে, তার জন্য একটাই ওয়ার্ড, নিজ হস্তে না। বোঝা গেছে? মানে বিষয়টা একটু, মানে দুটো ল্যাঙ্গুয়েজে যে ডিফারেন্স, সংস্কৃত ভাষার যে বৈশিষ্ট্য, সেটা বোঝা গেছে আশা করি কিছুটা হলেও। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে।
এখন তো দেখছি বাংলাও সব ভুলে গেছি। ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা, এই যে ব্যাপারটা, এই যে কারকের যে বিষয়টা, সেটা আপনারা প্রত্যেকে বাংলাতে একেবারে মানে প্রত্যেকে ছোটবেলায় শিখেছেন যে এই যে মানে থেকে হইতেছে হলে অপাদান কারক, বা জন্য বোঝালে সম্প্রদান কারক, জন্য যোগ থাকলে, দিয়ে দ্বারা দিয়া এগুলি যুক্ত থাকলে সেটা হচ্ছে করণ কারক। এগুলো আমরা ছোটবেলায় শিখেছি সবাই, তাই না? হ্যাঁ, শিখেছি, কিন্তু এই মানে অনেকদিন বাদে যেন মনে হচ্ছে অপাদান, অধিকরণ, সম্প্রদান সব শুনছি, এরকম মনে হ্যাঁ, হচ্ছে। মানে দেখুন, টেকনিক্যাল নামগুলো আমরা যদি ভুলেও যাই বা হালকা হালকা একটু জাস্ট শুনে যদি মনে পড়ে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানি, নিজেদের মাতৃভাষা তো প্রত্যেকে সকলে জানি মোটামুটি, হুম ওটা তো হুম আমরা হ্যাঁ বলতে পারবো না জানি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাহলে ঠিক ঠিক। মাতৃভাষা যখন জানি, যে এক্সপ্রেশন আমরা দিচ্ছি যেটা ব্রাহ্মণদের উদ্দেশ্যে, তাহলে হুম ব্রাহ্মণ একটা, প্রত্যেকটা এক্সপ্রেশন তো আলাদা। রাজকোষ থেকে, হ্যাঁ। এটা একটা হুম আলাদা হুম এক্সপ্রেশন। হুম ব্রাহ্মণদের উদ্দেশ্যে, এটা একটা আলাদা এক্সপ্রেশন। হুম এখন যদি ব্রাহ্মণদের দিয়ে হুম আর ব্রাহ্মণদের উদ্দেশ্যে, দুটো আলাদা হুম এক্সপ্রেশন। হুম আলাদা হুম এক্সপ্রেশন মানে আলাদা সেন্স বোঝাচ্ছে। এই সেন্সকে আমরা হুম বলছি হুম, কারক এখানে। ঠিক। হুম ঠিক আছে, তো এবারে কোনটা এই কারক? ছটা। হুম আমাদের এই যে এক্সপ্রেশন বা এই যে মোড অফ এক্সপ্রেশন, সেটা ছ রকম হয়, তাই ছটা কারক: কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। হ্যাঁ, ঠিক। ঠিক আছে। হুম হুম, আবার সব মনে পড়ছে। হুম, ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে মনে হুম পড়ে যাবে। হুম হুম। আচ্ছা, এখনো পর্যন্ত যা কিছু হলো, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলবেন, না হলে আমরা এগিয়ে যাব একটু। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই, তাই তো? আচ্ছা, এবারে আমাদের এই যে ছটা কারক, এখানে সামান্যভাবে দেওয়াই আছে ছটা কারক, এবং সেই বাংলাতে যেমনটা আপনারা শিখেছিলেন যে ওই কারক কোনটা কোন কারক কিভাবে নিশ্চিত করতে হয়, সেটা সামান্যভাবে এখানে দেওয়াই আছে। যেমন আপনারা দেখবেন এখানে এই যে কর্তা কারক, কর্তা কারক, এই বাক্যে কর্তা কারককে, আচ্ছা এখানে রাম ছিল না, সরি, এখানে রাম হবে এটা। তো কর্তা কারক মানে কি করে বুঝবো আমি? ক্রিয়াকে যদি আমি, প্রত্যেকটা কারককে বোঝার জন্য কিন্তু আমাকে ক্রিয়াকেই প্রশ্ন করতে হবে, বাক্যে যে ক্রিয়াপদ তাকেই প্রশ্ন করতে হবে। তো আমি যদি এখন এখানে ক্রিয়া কি আছে, দান করা, তাহলে কে দান করছে, কে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবো সেটা কর্তা কারক। একই রকম ভাবে কর্মকারক, আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কর্মকারক। কি দান করছেন? ধন দান করছেন, তো ধন এখানে কর্মকারক। একই রকম ভাবে ক্রিয়াকে যদি আমি দ্বারা, দিয়া ইত্যাদি শব্দের দ্বারা প্রশ্ন করি, তাহলে যেটা উত্তর পাবো সেটা হচ্ছে করণ কারক। তাহলে কি দিয়ে বা কি দ্বারা দান করছেন? নিজ হস্ত দিয়ে, তাহলে নিজ হস্ত এখানে করণ কারক। ক্রিয়াকে যদি আমি উদ্দেশ্যে, জন্য ইত্যাদি শব্দ দিয়ে প্রশ্ন করি, তাহলে আমি যে উত্তর পাবো সেটা সম্প্রদান কারক। যেমন এখানে কাদের উদ্দেশ্যে, কাদের জন্য, ব্রাহ্মণদের জন্য বা ব্রাহ্মণদের উদ্দেশ্যে, তাহলে ব্রাহ্মণ এখানে সম্প্রদান কারক। নেক্সট, অপাদান কারক, থেকে, হইতে, চেয়ে ইত্যাদি শব্দ দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে যেটি উত্তর পাই সেটি হচ্ছে অপাদান কারক। যেমন প্রশ্ন তাহলে কিভাবে করব? কোথা থেকে দান করছেন, তাই তো, থেকে শব্দ, তাহলে আমাকে WH ওয়ার্ডটাও সেভাবে নিতে হবে, কোথা থেকে। কোথা থেকে দান করছেন? কোথা হইতে দান করছেন? রাজকোষ থেকে, রাজকোষ এখানে অপাদান কারক। একই রকম ভাবে যদি এই ক্রিয়াকে আমি কোথায়, কখন, আই মিন টাইম অ্যান্ড স্পেস, এই দুটো অংশ হলে সেটা অধিকরণ কারক। কোথায়, কখন ইত্যাদি শব্দ দিয়ে প্রশ্ন করলে যেটি উত্তর পাই সেটি হচ্ছে অধিকরণ কারক। যেমন কোথায় দান করছেন? নদী তীরে, তাহলে অধিকরণ, নদী তীরে, এটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে আমরা আচ্ছা স্যার, দেখলাম একটা যে প্রশ্ন। হ্যাঁ, এটা বলুন। এটা নদী তীরে এটা সপ্তমী লেখা আছে, তাহলে ষষ্ঠীটা কোথায় গেল? আচ্ছা, এবারে ষষ্ঠী হচ্ছে কোনো বিভক্তি না, সরি, ষষ্ঠী বিভক্তি, ওটা কারক না, কেমন? ওই জন্য ওটা মানে কারক, কারককে বোঝানোর জন্য ছটা কারক, তাই হুম তো? তাহলে হুম কারককে বোঝানোর জন্য বিভক্তির সংখ্যা কটা হবে? তাহলে আমার ছটা কারক, ছটা কারককে বোঝানোর জন্য 6 রকম শব্দ আসবে। হুম
সেই এক একটা এরকম ওই কারককে বোঝানোর জন্য যে শব্দ বা শব্দাংশ আসে সেটাকে আমরা টেকনিক্যালি সংস্কৃতে বিভক্তি বলছি। বিভক্তি করকম? 7 রকম? বিভক্তি 6টা আপাতত। কারককে বোঝানোর জন্য যে বিভক্তি আসছে সেটা 6টা, যেহেতু কারক হুম 6টা, তাহলে 6 রকম কারককে বোঝানোর জন্য 6 রকম শব্দ। এই এক একটা শব্দকে আমি বিভক্তি বলছি। এই পর্যন্ত আসুন আগে। বিভক্তি 7টা, আমি আসছি ওটা। ও আপাতত 6টা কারক, তাহলে 6টা কারকের জন্য 6টা বিভক্তি, 6টা আচ্ছা, কারকের এই জন্য যে 6টা শব্দ, উদাহরণটা, যে সেন্টেন্সটা দিলেন খুব সুন্দর, এর মধ্যে হ্যাঁ আমরা 6 রকম কারক পেলাম। 6 রকম কারক এবার পাচ্ছি। এবার এবারে সব সেন্টেন্সে যে 6 রকম কারক থাকবে তার কোনো সেটা তো থাকবে না। মানে আমি নেই। আমি 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 দৈনন্দিন জীবনে যে মানে কথা বলি, হুম আমার সব কথায় তো আর সব রকম সব কারক থাকেই না। হ্যাঁ আমি যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি, 2টো কারক পাচ্ছি, আমি বাড়ি, হুম তাই না? হুম তো আমার এটা তো সম্ভব, মানে এটা খুব রেয়ার এক্সাম্পল। আমার দৈনন্দিন জীবনে হয়তো এমনটাই হয়েছে আমি সারা জীবনে একটাও সেন্টেন্স ইউজ করিনি যেখানে সবগুলো কারক আমি ইউজ করেছি। হুম সারা জীবনে হয়তো একটাও হয়নি আমার, তাই না? হুম। তো এবার এই এই যে যে সেন্টেন্সটা হলো, যে মানে হুম, ধরুন এমন যে সেন্টেন্স পেলাম, আমি বাড়ি যাচ্ছি। এবার হ্যাঁ, এখানে যদি আমি যাচ্ছি হচ্ছে তাহলে ক্রিয়া, ক্রিয়া, আমি হচ্ছি কর্তা, বাড়ি হচ্ছে, কর্তা, বাড়িটা কি বাড়ি, হবে? কোথায় যাচ্ছি, বাড়ি, কোথায় তাই যাচ্ছি, কোথায়, এই কোথায়টা আহ কোথায়, আচ্ছা তাহলে এটা অধিকরণ হচ্ছে, তাই তো? অধিকরণ কারক, টাইম অ্যান্ড স্পেস। তাহলে এখানে কর্তা, অধিকরণ আর হ্যাঁ, আহ কর্তা অধিকরণ 2টো কারকই পেলাম। কর্তা আর অধিকরণ পেলাম, হ্যাঁ কারেক্ট। হুম, এই দুটো কারেক্ট পাচ্ছি, আর ওটা যাচ্ছিটা তো ক্রিয়া হয়ে গেল। এখন ধরুন মানে মানে আহ, আচ্ছা বেশ। বালক গরু থেকে দুধ দুইছে, হুম। এখানে কটা কারক পাচ্ছি? বালক বালক, একটা, গরু, গরু থেকে, বালক হচ্ছে বালক হচ্ছে কর্তা, কর্তা, গরু হচ্ছে গরু থেকে কোথা থেকে, তাহলে কোথা থেকে অপাদান, হচ্ছে অপাদান কারক গরু। দুধ হচ্ছে কি দুইছে? দুধ দুধ কি, দুইছে, দুধ তাহলে কর্ম। কি কি হচ্ছে কর্ম। আচ্ছা হুম, বেশ, দুধ দুইছে, দুইছে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া, আচ্ছা বেশ, ঠিক আছে। ঠিক আছে। তাহলে হুম 6টা কারক, 6টা কারককে বোঝানোর জন্য তাহলে 6 রকম শব্দ হুম হুম বা হুম শব্দাংশ, শব্দ বা শব্দাংশ আমি যাই হুম, বলি, তাহলে বেশ। যেহেতু 6টা কারক, 6টা কারককে বোঝানোর জন্য 6 রকম শব্দ বা শব্দাংশ, হুম এটাকে আমরা টেকনিক্যালি বলছি বিভক্তি। কারককে বোঝানোর জন্য যে অংশ আসে বা হুম যে শব্দ বা শব্দাংশ আসে হুম সেটাকে আমি টেকনিক্যালি বা পারিভাষিক ভাবে কি বলছি? বিভক্তি। তাহলে আচ্ছা, আমার 6টা কারক, তাহলে 6টা বিভক্তি। এই পর্যন্ত 6টা হয়ে গেল। কারক, 6টা। মানে বাংলা ভাষায় 6টা কারক কি হয়, তাই তো? হ্যাঁ, সব ভাষাতেই এটা, মানে বাংলা কেন, ও পৃথিবীর সমস্ত ভাষাতে এর বেশি হবে না তো আর। আচ্ছা, কারক 6টা। আর করসপন্ডিং সংস্কৃত ভাষাতে কারক আছে না নেই? আছে, অবশ্যই আছে। মানে সেগুলোকে কি বিভক্তি বলে? হ্যাঁ, না, কারককে কারক বলছি, কারককে বিভক্তি বলে না। দেখুন, দুটো জিনিস, একটা হচ্ছে শব্দ, একটা অর্থ। ব্যাপারটা আচ্ছা। আপনি ভাষা বলছেন, মানে হুম শব্দের ব্যবহারটা করছেন কিসের জন্য? অর্থকে বোঝানোর জন্য, তাই তো? হুম তাহলে অর্থ বলার জন্য শব্দের প্রয়োজন। খুব সিম্পল, এটা অর্থকে বোঝানোর জন্য শব্দ আসে। তাহলে কারক হচ্ছে একটা অর্থ, একটা সেন্স। তাহলে এটা বলার জন্য, এটাকে বোঝানোর জন্য যে শব্দ বা শব্দাংশ আসে সেটা শব্দ। এই কারকটাকে বোঝানোর জন্য, অর্থকে বোঝানোর জন্য তো শব্দ লাগবেই আমার। হুম আমি অর্থকে কিভাবে বোঝাবো তাছাড়া? হুম তাহলে এই যে কারক একটা সেন্স, একটা অর্থ, তাহলে এই কারককে বোঝানোর জন্য যে শব্দ বা শব্দাংশ আসে সেটাকে বিভক্তি বলে। এটা ঠিক বুঝতে পারলাম না, মানে ব্যাপারটা কারককে এরকম, বোঝানোর দেখুন জন্য যে শব্দাংশ আপনি, লাগে সেটাকে বিভক্তি ঠিক আছে বলে। আমি বলছি, দেখুন আপনি হচ্ছে অর্থ বলতে, অর্থ বলতে ধরে নিন মানে অর্থ আর শব্দ দুটো আলাদা। শব্দের অর্থ হয়। হ্যাঁ, শব্দের অর্থ হয় সেরকমই। তাহলে এবারে আপনি যদি এই, আপনি যদি বিপরীত ভাবেও বলেন, হুম আমি বলছি যে অর্থের জন্য শব্দ আসে, আপনি বলছেন শব্দের জন্য অর্থ আসে, বা শব্দকে বোঝানো, শব্দ বলছি অর্থ বোঝানোর জন্য। আচ্ছা আমি বেশ, বলছি ঠিক। অর্থ বোঝানোর জন্য শব্দ আসে, আপনি বলছেন শব্দ বলছি অর্থ বোঝানোর জন্য। দুটোর হুম তাৎপর্য একই। হুম তাহলে আপনি যেভাবেই বলুন সেটা অসুবিধা হুম নেই। হুম হুম তাহলে শব্দকে প্রয়োগ করছি, শব্দ হুম ব্যবহার করছি অর্থকে বোঝানোর জন্য। হুম এটা ঠিক তো? হুম তাহলে আমি এখন ওই থেকে হইতেছে এই শব্দটা ব্যবহার করছি কিসের জন্য?
অপাদান কারককে বোঝানোর জন্য। হুম তাহলে অপাদান কারককে যেটাকে বোঝানোর জন্য করছি সেটা অর্থ। আমি থেকে হইতেছে এই শব্দের ব্যবহার কিসের জন্য করছি, কি বোঝানোর জন্য করছি? অপাদান কারক বোঝানোর জন্যই করছি তো। হ্যাঁ তাহলে অপাদান কারককে বোঝানোর জন্য করছি, তাহলে অপাদান কারক হচ্ছে অর্থ হলো, থেকে হইতেছে এটার অর্থ কি? অপাদান কারক। আচ্ছা, মানে গরু এখানে অপাদান কারক, যে এক্সাম্পলটা দিলেন। হ্যাঁ, গরু অপাদান কারক, কিন্তু এই গরু যে অপাদান কারক সেটা বোঝানোর জন্য আমি কি ইউজ করছি? থেকে হইতেছে এই শব্দ তো গরু শব্দের সঙ্গে যোগ করছি। হুম আমি যদি শুধু গরু বলি, আপনি বুঝবেন কি এটা অপাদান কারক? না, কখন বুঝছেন? যখন ওই গরু শব্দগুলো ইউজ করা অর্থাৎ হলো, থেকে শব্দটা ইউজ থেকে হলেই হইতেছে ইউজ আপনি করা হচ্ছে। বুঝছেন গরু অপাদান কারক। হুম তাহলে অপাদান কারক বোঝানোর জন্য কি মানে কোন অংশটা লাগবে আমার? থেকে অংশ, এই শব্দটা লাগবে। হুম তাহলে অপাদান কারককে বোঝাচ্ছে কোন শব্দ? থেকে এই শব্দটা। আচ্ছা, এবার বুঝেছি ঠিক আছে। বুঝেছি। বুঝেছি বুঝেছি। তাহলে মানে মোট এটাকে কথা কি শব্দাংশ দাঁড়াচ্ছে? বলছে তাহলে আর কি, তাই তো? কারক একটা অর্থ বা বুঝেছি একটা সেন্স। বুঝেছি। হুম তাহলে হুম এই অর্থটা বা সেন্সটাকে বোঝানোর জন্য আমার শব্দ লাগবে। বেশ তাহলে যেহেতু আমার বেশ। এরকম কারক 6টা বা 6টা হ্যাঁ সেন্স, হ্যাঁ তাহলে তার জন্য আমার 6 রকম শব্দ লাগবে। আচ্ছা, এবার এই এই এক এক রকম শব্দাংশগুলোই, শব্দকে আমি কি বলছি? টেকনিক্যালি বলছি বিভক্তি। বুঝেছি, মানে এই শব্দাংশগুলোই হ্যাঁ, যেরকম সেটা আপনি শব্দ বা বললেন, শব্দাংশ। শব্দ বা যাই হোক, শব্দাংশ যেগুলো দুধে জলে মিশে গিয়ে বিভক্তি হয়ে হ্যাঁ, যাচ্ছে, মিশে গিয়ে একটা নতুন রূপ তৈরি করছে। সেটাকে বিভক্তি বলা হয়, তাই তো? না, যেটা রূপ তৈরি করছে সেটাকে বিভক্তি বলি না। মানে দেখুন, একেবারে খুব সিম্পল ভাবে, মানে ও সংস্কৃত মানে শিখতে এসছেন, একেবারে একেবারে কি বলতে হবে, পুরো রাইট ওয়ার্ড ইউজ করতে হবে একেবারে। হুম 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 একদম আপনি যেটা বলছেন যেটা মিশে গেছে সেটাকে বিভক্তি, সেটা একদমই তো না। আচ্ছা মানে যেটা মিশে গেলে যে ফর্মটা তৈরি হচ্ছে সেটা তো হুম বিভক্তি না। তাহলে কারককে বোঝানোর জন্য যে অংশটা আসছে সেটা বিভক্তি। যে আমি জাস্ট একটা সিম্পল যদি লজিক দিই, হুম গরু থেকে, এখানে হুম থেকেটা অপাদান কারককে বোঝানোর জন্য কোন অংশটা আসছে? শুধু থেকে। হুম হুম গরুকে বোঝানোর জন্য গরু শব্দ। আচ্ছা, আপনি একটু উপরের এক্সাম্পলটাতে যান, ওই রামের যে এক্সাম্পলটা ছিল। দেখুন এখানে শুধু এটুকু দেখুন, রাজকোষ থেকে, হ্যাঁ, এখানে রাজকোষ রাজকোষা। বলার জন্য রাজকোষ শব্দ, হ্যাঁ রাজকোষটাকে বোঝানোর জন্য। আর হ্যাঁ অপাদান কারককে বোঝানোর জন্য থেকে শব্দটা এসছে। রাইট, এবার কোষাত হয়ে গেল। হ্যাঁ, রাজকোষা থেকে গেল। এখন সংস্কৃতটাকে ছেড়ে দিন। আচ্ছা তাহলে রাজকোষ থেকে, রাজকোষটাকে বোঝানোর জন্য রাজকোষ এই শব্দটা এসছে, হুম আর অপাদান কারক বোঝানোর জন্য থেকে শব্দটা এসছে। কারেক্ট। তাহলে অপাদান কারককে বোঝানোর জন্য যেটা এসছে সেটা বিভক্তি। হ্যাঁ, মানে থেকেটা হচ্ছে বিভক্তি। থেকেটা বিভক্তি। মানে যদি আমি বাংলা সেন্সে ধরি, তাহলে মানে সেইভাবে দেখি, থেকেটা হচ্ছে বিভক্তি। হুম সংস্কৃত ভাষার দৃষ্টিতে থেকে হচ্ছে বিভক্তি। হুম হুম তাহলে রাজকোষাদ এখানে বিভক্তি কোনটা? যেটা ওই রাজকোষ শব্দের সঙ্গে যেটা যোগ হয়েছে সেটা বিভক্তি। ও আচ্ছা, রাজকোষাদ এই পুরো অংশটা না। বুঝেছি। ঠিক আছে। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, তাহলে 6টা কারক হলো, 6টা বিভক্তি হলো। আরেকটা এক্সট্রা বিভক্তি কি আছে? ষষ্ঠী। আচ্ছা, ষষ্ঠীটা কোথায় হয়? তাহলে আমাদের 6টা কারকের জন্য 6টা বিভক্তি এলো। আরেকটা বিভক্তি কি? দেখুন এখানে স্পষ্ট লেখা আছে যে 6টি কারক, তাহলে বিভক্তি, কিন্তু বিভক্তি সংখ্যা 7টা। তাহলে 6টা কারকে 6টা বিভক্তির হয়ে যাচ্ছে, প্রয়োগ হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা অতিরিক্ত বিভক্তি বলতে সেটা কি? ষষ্ঠী বিভক্তি। সেটার প্রয়োগ আমরা কখন করি? সেটাও বাংলাতে। বাংলাতে দেখুন, আমরা সম্বন্ধ বোঝাতে বাংলা ভাষাতে আমরা কি করি? র বা এর এরূপ অংশের ব্যবহার করি। যেমন দশরথের পুত্র, পিতার পুত্র। তাহলে এখানে যে দশরথ এবং পুত্রের মধ্যে সম্বন্ধ আছে, তাই না, সম্পর্ক আছে, এই সম্পর্ক বোঝাতেই তো আমি বলছি যে, এখন যদি ধরি, বলুন, আমি যদি বলতাম যে দশরথ পুত্র, দশরথ পুত্র, তাহলে পুত্রকে, দশরথই তো দশরথ পুত্র ওখানে। দশরথ হ্যাঁ। তাহলে কি দশরথ আর পুত্রের মধ্যে কোনো সম্পর্ক বোঝাচ্ছে কি? না, হুম কিন্তু যদি বলি দশরথের পুত্র, তখন দশরথের তাহলে পুত্র, হ্যাঁ। হ্যাঁ, তাহলে বোঝাচ্ছে। তখন দশরথ আর পুত্রের মধ্যে সম্পর্ক আছে, দুটো আলাদা তাহলে স্যার, ওই এন্টিটির মধ্যে আগের সম্পর্ক আছে। সেন্টেন্সটাতে যদি দশরথের পুত্র রাম নদী তীরে হ্যাঁ, নিজে তাহলে ভাসতেন, সবগুলো ওই বিভক্তি কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে সবটা হয়ে যেত আর কি। হ্যাঁ হুম।
ঠিক ঠিক ঠিক। তো তাহলে দেখুন, তাহলে এই যে মানে সম্বন্ধটা বোঝানোর জন্য বা সম্পর্ক বোঝানোর জন্য আমার অংশ লাগে, অর্থাৎ মোট কথা হচ্ছে আমাকে ওই অর্থ বোঝানোর জন্য শব্দ লাগবেই, অর্থকে বোঝানোর অন্য কোনো উপায় নেই শব্দ ছাড়া। তাহলে এই যে সম্পর্ক বা সম্বন্ধ আছে, এইটা বোঝাতে গেলে আমার শব্দ লাগবে। সেটা বাংলায় আমি কি ব্যবহার করি? র বা এর, শব্দের সাথে র বা এর এই অংশটা যুক্ত করি। দশরথের পুত্র, পিতার পুত্র, দশরথের এখানে এর যোগ হয়েছে, পিতার এখানে র যোগ হয়েছে, র বা এর। তাহলে এবার সংস্কৃতে কি হবে? তাহলে এই সম্পর্ক বোঝাতে সংস্কৃতে ষষ্ঠী বিভক্তি হয়। মানে আরেকটা এক্সট্রা যে বিভক্তি আছে, ছটা কারকের জন্য ছটা বিভক্তি, আর একটা এক্সট্রা বিভক্তি, সেই বিভক্তিটা কিসের জন্য? এই সম্পর্ক বোঝাতে। অর্থাৎ বাংলাতে যেটা র বা এর, তার জায়গায় সংস্কৃতে আরেকটা বিভক্তি, সেটাকে ষষ্ঠী বিভক্তি বলা হয়। মানে সাতটা বিভক্তি পরপর নাম তো, প্রথমা, দ্বিতীয়া, ওটা আর মুখস্থ করার দরকার নেই, পরপর তো সাতটা, প্রথমা, দ্বিতীয়া, মানে 1 2 3 4 5 6 7 করলে যা হয় সেরকমই, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সাতটা বিভক্তি। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, মোটামুটি তাহলে একটু মানে সংস্কৃত ভাষার যে স্ট্রাকচার, বাক্যের যে স্ট্রাকচার, সেটার বিষয়ে মোটামুটি একটা নলেজ হয়েছে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলবেন। আচ্ছা, তাহলে এবার আমরা একটু বিশেষ মানে ভালোভাবে দেখি জিনিসগুলো, যেগুলো বললাম সেগুলোই আমরা আরো একটু মানে খুব স্পষ্ট করে দেখে দেখে যাব। আচ্ছা, যেটা বললাম, তাহলে সংস্কৃতে হচ্ছে মানে বাক্যে আমরা দুরকম ওয়ার্ডস মানে শব্দ ইউজ করি। সেটা কি কি? ওয়ার্ডস ইন সংস্কৃতম আর অনলি অফ টু টাইপস। একটা হচ্ছে যেটা বললাম যে নামপদম, নামপদ, আর একটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, নামপদ আর ক্রিয়াপদ। ঠিক আছে, নামপদ আর ক্রিয়াপদ। দেখুন পাশে কিছু কিছু জিনিস লেখা আছে, সুবন্তম তিঙন্তম, তাই না? এরকম লেখা আছে। তো এই সুবন্ত তিঙন্ত মানে অ্যাকচুয়ালি নামান্তর, যেটাই নামপদ সেটাকেই বলছি সুবন্ত, যেটাই ক্রিয়াপদ সেটাকে বলছি তিঙন্ত। এটা কিভাবে সেটা আমরা পরে দেখব। নাউন অ্যান্ড ভার্ব এই দুরকম। এর বাইরে আর কি কি আছে? সর্বনাম শব্দাহ, অব্যয়ানি, বিশেষণানি, ক্রিয়া বিশেষণানি ইত্যাদি। যেমন আপনারা ইংরেজিতে দেখেন যে পার্টস অফ স্পিচ, তাই তো? আমরা পার্টস অফ স্পিচ আমরা ওখানে 8 রকম দেখি। তো সংস্কৃতে যদি আমরা একটু মানে ভাষাটাকে যদি দেখি, তো সেখানে মানে অ্যাকচুয়ালি ক্রিয়াপদের বাইরে সবগুলোই নামপদের মধ্যেই হয়ে যাচ্ছে। না, আপনি সর্বনাম শব্দ বা যদি প্রোনাউনকে ধরেন বা যে কোনো, আর যে মোট 8টা পার্টস অফ স্পিচ, এখানে নাউন অ্যান্ড ভার্ব, তাহলে সবগুলোই ভার্ব বাদ দিলে বাকি যে 7টা সবগুলোই নাউনের মধ্যেই ইনক্লুডেড সংস্কৃত ল্যাঙ্গুয়েজের দৃষ্টিতে। ঠিক আছে, তাই জন্য এখানে মেনলি দুটোই বলেছে, নাউন অ্যান্ড ভার্ব, নামপদ আর ক্রিয়াপদ। সেটা আমরা এক্সাম্পলে দেখলাম, তাই না? ক্রিয়াপদটাকে বাদ দিলে সবগুলোই নামপদ। আচ্ছা, নেক্সট। স্যার এটার মানেটা কি হলো? এই সুবন্তম আর এই তিরন্তম? ওটা আমরা বললাম যে ওটা পরে দেখবো, ওটা এখনো বুঝতে পারবেন না, ও আচ্ছা। ওটা একটু পরে দেখলে বোঝা যাবে জিনিসটা। আচ্ছা, তো এখন স্যার এই পিডিএফ এখানে গুলো দিয়ে মানে দেবেন তো? এখানেই বুঝতে পারবেন, এখানেই বোঝা যাবে। মানে এই এগুলো তো পিডিএফ গুলো টেকনিক্যাল পাওয়া যাবে শব্দ, তো? একেবারে পারিভাষিক শব্দ এগুলো। তো এগুলো আর কি মানে এগুলো বোঝার জন্য আমাদের একটু মানে ওই সাবজেক্টের কিছু কিছু অংশ জানলে তবেই বুঝতে পারবো। স্যার এই পিডিএফটা পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, সব গ্রুপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো দেখুন, এভরি ওয়ার্ড ইন সংস্কৃতম হ্যাজ টু পার্টস, প্রকৃতি and প্রত্যয়। আচ্ছা, আপনারা কিছু কিছু হয়তো শব্দরূপ দেখেছেন না এখনো পর্যন্ত, চন্দন স্যার বা শঙ্খ স্যার শব্দরূপ কি করিয়েছে একটা কিছু? ধরুন রামহ রামৌ রামাহা, আর নরহ নরৌ নরাহা, হয়েছে কিছু? না, না, হয়নি আগের এখনো ক্লাসে কিছু। তো হয়নি, তার আগের ঠিক ক্লাসে আছে, আমি পুরোটা ছিলাম না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা এখানেই দেখবো। আচ্ছা, যেটা বললাম যে নামপদ ক্রিয়াপদ, মানে আপনারা একটু মানে জিনিসটাকে আহ, মানে নরাহা নরৌ নরাহা কেন হচ্ছে, মানে অন্য ল্যাঙ্গুয়েজে তো আমাদের এমন করতে হয় না, শব্দরূপ মুখস্থ করতে হয় না, এখানে কেন করতে হচ্ছে এইটা যদি আমরা ধরতে পারি, তাহলে মানে বিষয়টা আমাদের ল্যাঙ্গুয়েজটা আরো স্পষ্ট হবে। আচ্ছা, তো দেখুন, নামপদ আর ক্রিয়াপদ, এখানে কিছু টেকনিক্যাল ওয়ার্ড আছে। যেমন ধরুন, প্রকৃতি প্লাস প্রত্যয় হচ্ছে পদম। তো জাস্ট এতটুকুই বুঝুন, আপনারা যখন ক্লাস 7, 8 বা 11, 12-এ যদি কারো সংস্কৃত থাকে, আপনারা ছোটবেলায় এটা শুনেছেন যে আপনাদেরকে বলতে বলা হয়েছে যে নর শব্দের রূপ বলুন, তাই না? নর শব্দের রূপ বলুন, এরকম প্রশ্ন করা হয়েছে। আপনারা নরহা নরৌ নরাহা মুখস্থ করেছেন, বলেছেন। তো জাস্ট এই যে বাক্যটা, এটাকে দেখুন, নর শব্দের রূপ বলুন। তাহলে এই বাক্য থেকে আমরা একটা খুব মানে যদি একটু বাক্যটাকে সূক্ষ্মভাবে চিন্তা করি, একটা জিনিস খুব স্পষ্ট বুঝতে পারছি, নর শব্দ আলাদা, নর শব্দের রূপ আলাদা, তাই না? আমাকে কি বলতে বলা হচ্ছে? নর শব্দের রূপ বলুন। তার মানে নর শব্দ আলাদা, নর শব্দের রূপ আলাদা, শব্দ আলাদা, শব্দ রূপ আলাদা, তাই না? এই বাক্যটাকে জাস্ট একটু ভাবুন। স্যার আপনার স্ক্রিনটা কি ফ্রিজ করে গেছে? না, মানে স্ক্রিন, আমরা দেখতে পাচ্ছি এভরি ওয়ার্ড ইন সংস্কৃত হ্যাজ টু পার্টস, এই পেজটা দেখতে পাচ্ছি। হ্যাঁ ওই পেজটাই এখনো আছে, আমি তো আর যাইনি পরে। আচ্ছা, এই নর না কি বলছেন ওটাও তো দেখতে পাচ্ছি। হ্যাঁ ওটা নেই, ওটা মানে জাস্ট বলছি, ওটা আপনারা জানেন তো যে নর শব্দের রূপ ছোটবেলায় যেভাবে বলতে বলা হয়েছে আপনাদেরকে, এই বাক্যটাকে মনে করুন যে নর শব্দের রূপ, মানে এইটাকে যদি আমরা একটু ভাবি তাহলে এই জিনিসটাকে বুঝতে পারবো, যেটা আমরা মানে এখানে দেখতে পাচ্ছি পিডিএফে। আচ্ছা, নর শব্দের রূপ বলুন, তাহলে এই বাক্য থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে নর শব্দের রূপ মানে তাহলে নর শব্দ আলাদা, নর শব্দের রূপ আলাদা। এটাকে আরো জেনারেলাইজ করলে শব্দ আলাদা, শব্দ রূপ আলাদা, তাই না? শব্দ হ্যাঁ। আলাদা, হুম। শব্দ রূপ আলাদা। তাহলে নর শব্দ আলাদা, নর শব্দের রূপ কোনগুলো? নরাহা নরৌ নরাহা, এগুলো রূপ, হ্যাঁ। আর নর হচ্ছে শব্দ। তাহলে শব্দ আলাদা, শব্দ রূপ আলাদা। তো এই যে শব্দ রূপ, সেটাকেই আমরা বলছি সুবন্ত, ঠিক আছে? শব্দ রূপটাকে আমরা বলছি সুবন্ত, মানে বিষয়টা কিছু। আর শব্দকে আমরা টেকনিক্যালি কি বলছি? প্রাতিপদিক। টেকনিক্যালি আমরা কি বলছি? প্রাতিপদিক। মানে ব্যাপারটা হচ্ছে, দেখুন ওখানে স্পষ্ট লেখা আছে প্রাতিপদিক বলতে কি বোঝায়, নাউন স্টেম। তাহলে অর্থাৎ দেখুন, এতক্ষণ আমরা কি দেখলাম, যে ওই যে কারককে বোঝানোর জন্য যে অংশগুলো আসছিল, সেগুলো কি হচ্ছে? দুধ জলের মতো মিশে যাচ্ছে শব্দের সাথে। অর্থাৎ সেই অংশগুলোকে আমরা টেকনিক্যালি কি বলছিলাম? বিভক্তি। কারককে বোঝানোর জন্য যে অংশগুলো আসছে সেগুলো বিভক্তি। তাহলে শব্দের সাথে বিভক্তি যোগ হলে, শব্দ বলতে এখানে টেকনিক্যালি প্রাতিপদিক, নর শব্দ, তার সাথে বিভক্তি যোগ হলে কি হয়? রূপ তৈরি হয়। তাহলে নর শব্দ প্লাস বিভক্তি কি হবে? শব্দ রূপ তৈরি হবে, নর শব্দের রূপ তৈরি হবে। আচ্ছা। তাহলে এখন ব্যাপারটা কি, আমাদের কটা বিভক্তি মোট? 7টা। সাতটা। তাহলে নর শব্দের সাথে যদি আমি প্রথমা বিভক্তি যোগ করি, তাহলে আমি প্রথমা বিভক্তির যে রূপগুলো সেগুলো পাবো, নরহা নরৌ নরাহা। নর শব্দের সাথে সাথে যদি আমি দ্বিতীয় বিভক্তি যোগ করি, তাহলে নর শব্দের দ্বিতীয় বিভক্তির রূপগুলো পাবো, নরম নরৌ নরান। নর শব্দের সাথে যদি আমি তৃতীয় বিভক্তি যোগ করি, অর্থাৎ করণ কারককে বোঝানোর জন্য যে অংশটা আসছে সেটাকে যোগ করি, তাহলে আমি তৃতীয় বিভক্তির যে রূপগুলো আছে সেগুলো পাবো, নরেনা নরাভ্যাম নরৈহি। আচ্ছা। একই রকম ভাবে যদি আমি নর শব্দের সাথে চতুর্থী বিভক্তি, অর্থাৎ সম্প্রদান কারককে বোঝানোর জন্য যে অংশটা আসে সেই বিভক্তিটা যোগ করলে আমি চতুর্থী বিভক্তির রূপগুলো পাবো, নরায় নরাভ্যাম নরেভ্যঃ।
নর শব্দের সাথে যদি আমি অপাদান কারককে বোঝানোর জন্য যে অংশটা আসে সেই বিভক্তি অর্থাৎ পঞ্চমী বিভক্তি যোগ করি, তাহলে আমি যে অংশটা পাবো সেটা হচ্ছে পঞ্চমী বিভক্তিতে রূপ, নর শব্দের রূপ। নরাত, নরাভ্যাম, নরেভ্যঃ। সম্বন্ধ বা সম্পর্ক বোঝানোর জন্য যদি নর শব্দের সাথে আমি বোঝানোর জন্য যে বিভক্তি আসে সেটা কোনটা? ষষ্ঠী বিভক্তি। সেটা যোগ করলে আমি নর শব্দের ষষ্ঠী বিভক্তির রূপগুলো পাবো। নরস্য, নরয়োঃ, নরানাম। আচ্ছা নর শব্দের সাথে যদি আমি অধিকরণ কারককে বোঝানোর জন্য যে বিভক্তি অর্থাৎ যে শব্দটা আসে, টেকনিক্যালি যেটাকে আমি বিভক্তি বলছি, সেটা কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। সেটা যোগ করলে আমি নর শব্দের সপ্তমী বিভক্তিতে যে রূপগুলো সেগুলো পাবো। নরে, নরয়োঃ, নরেষু। বোঝা গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে নর এটা শব্দ, মুখস্থ করতে হতো যখন ছোট মানে হ্যাঁ, তাহলে পড়তাম। শব্দকে আমরা কি বলছি এখানে? টেকনিক্যালি বলছি প্রাতিপদিক। হুম, ঠিক আছে? যেটা রুট ওয়ার্ডটা আর কি, নর রুট, ওয়ার্ড। একেবারে রুট। মানে হুম ক্রিয়াপদের ক্ষেত্রে বলছি সেটা ধাতু, হুম আর শব্দরূপের ক্ষেত্রে বলছি শব্দ, এখানে প্রাতিপদিক। সেটা শব্দরূপ আচ্ছা। মানে শব্দের রূপ, শব্দটা এখানে কি? প্রাতিপদিক। নরম। হুম আর শব্দরূপ কিভাবে হয়? তাহলে শব্দের সাথে আমাকে কিছু অংশ যোগ করলেই শব্দরূপ তৈরি হবে। সেই অংশগুলো কি? বিভক্তি। হুম, সাতটা হুম বিভক্তি, সাতটা বিভক্তি যোগ করলে সাতটা বিভক্তিতে মানে প্রত্যেক বিভক্তিতে আমি রূপগুলো পাবো। হুম হুম তাহলে এটাকে আমরা কি বলছি? সুবন্ত বলছি। এই যে শব্দরূপ সেটাকে আমি কি বলছি? সুবন্ত। এবার সুবন্ত কেন বলছি? দেখুন, এই যে বিভক্তি, সেই বিভক্তিগুলোকে টেকনিক্যালি আবার কি বলা হয়? সুপ। দন্তস্ব হর্ষ প, সুপ। মানে জাস্ট নামান্তর, আর কিছু না। সমার্থক শব্দ বলতে পারেন, যে বিভক্তি তার সমার্থক শব্দ সুপ, বিভক্তি যা সুপ তাই। তাহলে সুবন্ত কি করে বলছি? সুপ বিভক্তি অন্ত, অন্ত মানে শেষে, সুপ বিভক্তি শেষে আছে যার, সে সুবন্ত। মানে আপনারা ছোটবেলায় শিখেছেন সেই বহুব্রীহি সমাস, অন্য পদার্থ, তাই না? বহুব্রীহি সমাসে অন্য পদার্থ হয়। যেমন এসব কিছু পীতাম্বর মনে বলতে নেই। কাকে বোঝায়? পীতাম্বর, পীত অম্বর যার, হলুদ বস্ত্র যার, তাকে বোঝায়, হ্যাঁ তাই হ্যাঁ না? তাহলে হলুদকেও মানে হলুদকেও, রংটাকেও বোঝায় না, আর বস্ত্রটাকেও বোঝায় না। ওই বস্ত্রটা যে পরিধান করে আছে তাকে বোঝায়, অর্থাৎ অন্য একজনকে বোঝায়। যাদেরকে দিয়ে সমাস হচ্ছে তাদেরকে বোঝায় না, তাই না? যে পড়ে আছে তাকে বোঝাচ্ছে, অর্থাৎ অন্য একজনকে বোঝাচ্ছে বহুব্রীহি সমাসে। সেরকমই সুপ শেষে আছে যার, অন্তে মানে শেষে, সুপ শেষে আছে কার? নরহ এই শব্দের শেষে আছে। নর দাস প্রথমা বিভক্তি যোগ করলে নরহ। সুপ শেষে আছে কার? নরহ এই শব্দরূপের শেষে আছে। নরৌ এই শব্দরূপের শেষে সুপ আছে। তাহলে ওই জন্য আমরা শব্দরূপকে আমরা টেকনিক্যালি বলতে পারি সুবন্ত। ঠিক আছে? যেহেতু বিভক্তি ইজ ইকুয়াল টু সুপ, তাহলে সুবন্ত ইজ ইকুয়াল টু শব্দরূপ। এইভাবে বুঝুন, শব্দরূপ মানেই সুবন্ত আমাদের টেকনিক্যালি সংস্কৃতে, আর বিভক্তি ইজ ইকুয়াল টু সুপ, সুপ। ক্রিয়াপদের ক্ষেত্রেও তাই। ক্রিয়াপদের ক্ষেত্রে কি হচ্ছে? এখানে যেটাকে আমরা ওখানে টেকনিক্যালি মানে রুটকে বলছি ওখানে প্রাতিপদিক, এখানে টেকনিক্যালি সেটাকে বলছি ধাতু। তার মানে ক্রিয়াপদের ক্ষেত্রে ধাতুর সাথেও এরকম প্রত্যয় যোগ হলে ধাতু রূপ তৈরি হয় বা ক্রিয়াপদ তৈরি হয়। সেটা আমরা যখন ধাতু রূপ দেখবো তখন দেখব। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি স্পষ্ট হয়েছে। স্যার ওই উপরের লাইনটা একটু বুঝিয়ে দিন। উপরে বলতে প্রকৃতি প্রত্যয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্রকৃতি বলতে খুব সহজভাবে বুঝুন যে এখন একটা টেবিল তৈরি হয়েছে, সেই টেবিলের প্রকৃতি কি? মাটি দিয়ে একটা আমি জিনিস তৈরি করেছি, মাটির একটা মূর্তি করেছি, তাহলে তার প্রকৃতি কি?
যেটা দিয়ে তৈরি হয়েছে, মাটি মাটি, প্রকৃতি, মাটি, বেশ। মাটি সেরকমই এখানে প্রকৃতি বলতে হচ্ছে আমরা এখানে ব্যাকরণে বুঝবো বা শব্দরূপের ক্ষেত্রে বুঝবো বা ধাতুরূপের ক্ষেত্রে বুঝবো যে যার পরে প্রত্যয় হয় সেটা প্রকৃতি। তাহলে যদি আমি বলি এখানে নরহ, এখানে প্রকৃতি বলতে কি বুঝবো? যার পরে প্রথমা বিভক্তি হয়েছে বা যার সাথে প্রথমা বিভক্তি হয়েছে। কেন শুধু অর্থাৎ প্রথমাই প্রকৃতি কেন? বলতে এখানে টেকনিক্যালি আমাকে শব্দটা বললেই হবে, নর শব্দের রূপ, তাহলে নর শব্দই হচ্ছে এখানে প্রকৃতি। আর প্রথমা কেন, দ্বিতীয় নয় কেন, বা তৃতীয় নয় কেন? সব ক্ষেত্রেই তাই, মানে যার পরেই প্রত্যয় যোগ হবে সেটা প্রকৃতি, প্রত্যয় যার বলতে, সাথে প্রত্যয় যোগ হয়েছে। প্রত্যয় বলতে প্রত্যয় বলতে ওই আমরা সংস্কৃতে যেটা মানে প্রত্যয় বলতে এখানে আমি বাংলাতেও শুনেছি প্রত্যয়, মানে এখানে সেটা হচ্ছে সাফিক্স। প্রত্যয় আমাদের ইজ ইকুয়াল টু এখানে বুঝতে হবে সাফিক্স, মানে যেটা পরে যোগ হয় সেটা প্রত্যয়। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে হচ্ছে এই যে বিভক্তি সেটাও এক ধরনের প্রত্যয়, কারণ প্রাতিপদিকের পরে যোগ হচ্ছে। তাহলে এখানে টেকনিক্যালি হচ্ছে প্রাতিপদিকটাই প্রকৃতি, অর্থাৎ যেটা রুট সেটা হচ্ছে প্রকৃতি। এটা ধাতু হতে পারে। হ্যাঁ, সেটা ধাতু ও প্রকৃতি। আচ্ছা, ক্রিয়াপদের মানে ক্ষেত্রে প্রকৃতি ধাতু হচ্ছে প্রকৃতি, আর প্রাতিপদিক বা শব্দরূপের ধাতু। ক্ষেত্রে হচ্ছে প্রাতিপদিকটাই প্রকৃতি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এবারে সংস্কৃতে কি হয়? পদম, এই যে প্রকৃতি প্লাস প্রত্যয় যোগ হলে যেটা তৈরি হয় সেটাকে আমরা টেকনিক্যালি বলছি পদ। বেশ। ঠিক আছে, অর্থাৎ শব্দরূপ বা ধাতুরূপ হচ্ছে টেকনিক্যালি পদ। এবারে সংস্কৃতের ক্ষেত্রে হচ্ছে এই পদটাই ব্যবহারের যোগ্য। পদটা ব্যবহারের যোগ্য বলতে মানে আপনি কি বাংলাতে বলতে পারবেন যে এখন রাজকোষ থেকে, এখন এই যে অপাদান কারক বোঝানোর জন্য আমি থেকে শব্দটা ইউজ করছি, আমি এখন বলতে পারবো কি যে আমি থেকে বলবো না, কিন্তু আমাকে রাজকোষ বলবো, আমাকে অপাদান কারক বুঝতে হবে? সম্ভব কি এটা? অর্থাৎ না, কারককে বোঝানোর জন্য যে সম্ভব না। অংশটা লাগবে সেটা লাগবেই, সেটা কথা আমি হ্যাঁ, ছাড়তে পারি না। হুম, তাহলে ওই জন্য সংস্কৃতের ক্ষেত্রে কি ওই যেটা লাগবে সেটা তো যোগ করতেই হবে। তো সংস্কৃতের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে বিভক্তি হিসাবে যোগ হচ্ছে। তো এই যে শব্দরূপ তৈরি হচ্ছে বা ধাতুরূপ তৈরি হচ্ছে সেটাকে আমরা টেকনিক্যালি কি বলছি? পদ। আর সংস্কৃতে ওই জন্য পদই ব্যবহারের যোগ্য। আমি শব্দরূপ মানে শব্দগত ব্যবহার করতে পারি না, মানে রুটটাকে তো ব্যবহার করতে পারবো না বাক্যে। ওই বুঝেছি। জন্য বলছে যে অনলি এ পদম ক্যান বি ইউজড ইন এ সেন্টেন্স। আচ্ছা, প্রত্যয় কি ইউজ করতেই হবে, মানে এরকম আছে কি কোনো মানে প্রত্যয় প্রত্যয় ইউজ ছাড়া? করতে হবে মানে আপনাকে তো দেখুন, যেটা একদম খুব সিম্পল ভাবে বললাম যে আপনি যদি এখন একটা মনের ভাব বোঝাতে যাচ্ছেন যে আমি আজ অফিসে যাব না, তাহলে আপনি কি এতটুকু বলে বোঝাতে পারবেন যে আমি আজ অফিসে যাব? নাটা বললেন না, কেউ কি বুঝবে যে আপনি অফিসে মানে যাবো না এটা বোঝাতে চাইছেন? আচ্ছা। সম্ভব কি এটা? তাহলে আমার ঠিক একেবারে ব্যাপারটা অঙ্কের মতো, যতটা অর্থ ততটা শব্দ লাগবেই। ঠিক আপনি আছে। শব্দ ছাড়া মানে অর্থ আপনার এখন 5টা, আপনি শব্দ বলছেন 4টে, তাহলে আপনার একটা অর্থ ওটা কেউই বুঝবে না জগতে। একটা অর্থ ওটা মিসিংই থেকে যাবে, ওটা মিস আন্ডারস্ট্যান্ডিংই থেকে যাবে একটা। তাহলে আমার ব্যাপারটা এরকম যে যতগুলো অর্থ ততগুলো শব্দ আমাকে মানে যতটা অর্থ ততটা শব্দ প্রয়োগ করতেই হবে আমাকে। মানে সংস্কৃত সেন্টেন্সে তাহলে আমরা এই যে প্রকৃতি, ধরুন এখানে প্রত্যয়, যেটা যে কোনো প্রত্যয়, এই প্রত্যয় আসে ওই কারণে অর্থ বোঝানোর জন্য, আর কিছু না। শব্দ বা শব্দাংশ যাই আসুক সেটা অর্থ বোঝানোর জন্যই আসে। এখন আমি তো বলতে পারি না যে প্রত্যয় কি ব্যবহার করতেই হবে, ওটা অর্থ বোঝানোর জন্য যা আসে সেটাকে তো প্রয়োগ করতেই হবে। তার মানে আপনি যেমনটা বলছেন বললাম, যে সংস্কৃতর সেন্টেন্সে বাক্যে পদই ইউজ করতে হবে, মানে পদই ইউজ করতে হবে, মানে যে কটা ওয়ার্ড আমরা ইউজ করবো সেগুলো সবকটাই সবই পদ। পদ, মানে সেটা ক্রিয়া হতে পারে বা আর একটা কি ক্রিয়াপদ, নামপদ। নামপদ, মানে আচ্ছা এবার বুঝেছি। ওই উপরের ব্যাপারটা নাউন বেশ এন্ড সাথে ভার্ব। ওরকম যে নামপদম বা ইংরেজিতে যেটা 8টা ক্রিয়াপদম। পার্টস অফ স্পিচ পান, অ্যাকচুয়ালি সংস্কৃতের ক্ষেত্রে ভার্ব বাদ দিলে বাকি যে 7টা পার্টস অফ স্পিচ সবগুলোই
নাউনের মধ্যে বা নামপদের মধ্যে ইনক্লুডেড, অর্থাৎ সবগুলোই পদ, নামপদ হুম। টেকনিক্যালি। আমাদের এই বয়সে এসে না এখন এই ইংরেজি বাংলা দুটোই ততই বোঝা অবস্থা, মানে কোনোটাই মনে নেই। আচ্ছা, না এগুলো যেহেতু মানে এগুলো দেখুন টেকনিক্যালি মনে না থাকলে অসুবিধা নেই, কেননা এগুলো জাস্ট আমাদের মানে আমরা যে ভাষা প্রয়োগ করি সেই ভাষারই অঙ্গ। মানে হুম গ্রামারটা অ্যাকচুয়ালি তো ভাষার বাইরে না। মানে হুম আমি গ্রামারের টেকনিক্যাল জিনিস না জানতে পারি, টেকনিক্যাল নাম না জানতে পারি, কিন্তু এক্সপ্রেশন এটা তো অবশ্য সবসময় আছে আমার মধ্যে। হুম হুম আমি নিজে এক্সপ্রেস যেহেতু ওইভাবে করি, তাহলে ব্যাপারটা আমি বুঝি। আমি টেকনিক্যাল নাম নাই জানলাম, কোনো অসুবিধা নেই তাতে। বেশ। কারণ গ্রামার হচ্ছে আগে না, আগে হচ্ছে ভাষা, গ্রামার পরে। হুম আচ্ছা, তাহলে এই পর্যন্ত হলো। আচ্ছা, এরপরে তাহলে এবার আর একটা জিনিস, অ্যানালাইসিস অফ এ নাম পদম পদপরিচয় রাম নমতি। আচ্ছা, দেখুন এবারে সংস্কৃতের ক্ষেত্রে এই যে শব্দরূপ, তাহলে সংস্কৃতের ক্ষেত্রে কি আছে, তাহলে আমাকে সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শব্দরূপ, একটা ধাতুরূপ বা ক্রিয়াপদ। এতটা পর্যন্ত আমরা এতটুকু বুঝেছি যে এই দুটো অংশের বাইরে আর কিছু নেই। সংস্কৃত বাক্য মানে সেখানে শব্দরূপ আছে আর ধাতুরূপ আছে, এর বাইরে আর কিছু নেই, রাইট? হুম হ্যাঁ, তাহলে আমাকে এখন শব্দরূপ জানতে হবে। মানে এখন আমাকে তাহলে সংস্কৃত বাক্য শিখতে গেলে, যেহেতু সংস্কৃত বাক্যের স্ট্রাকচারের মধ্যে দুটো জিনিসই আছে, স্ট্রাকচারের দুটো অংশ, একটা শব্দরূপ একটা ধাতুরূপ, তাহলে আমাকে এই দুটো অংশই জানতে হবে বাক্য শিখতে গেলে, শব্দরূপ আর ধাতুরূপ জানতে হবে। শব্দরূপ বলতে আপনি নামপদম বলছেন, হ্যাঁ, নামপদম, ধাতু হচ্ছে ক্রিয়াপদম। ক্রিয়াপদম। হুম, বুঝেছি। তাহলে এই নাম শব্দরূপ জানার ক্ষেত্রে আমাদের কিছু অংশ সেটা জানতে হবে। এবারে দেখুন হুম কয়েকটা জিনিস। আচ্ছা, এবারে কয়েকটা টেকনিক্যাল জিনিস সংস্কৃতে। এই যে শব্দ ব্যাপারটা, এখন ক্রিয়াপদটাকে ছেড়ে দিন, নামপদ বা সুবন্তের ক্ষেত্রে বা শব্দরূপের ক্ষেত্রে আমাদের কি জানতে হবে কিছু, মানে এখন শব্দরূপ, তাহলে সংস্কৃতে আমার দুটো জিনিস আছে, একটা ক্রিয়াপদ আর একটা নামপদ, অর্থাৎ শব্দরূপ আর ধাতুরূপ। এখন ধাতু হচ্ছে সংস্কৃতে প্রায় 2000 মতো আছে, অর্থাৎ তার একটা মানে সংখ্যা আছে, একটা লিমিটেশন আছে। 2000 মতো আমাদের ধাতু আছে। রুট, ক্রিয়াপদকে বোঝানোর জন্য যে রুট, তার সংখ্যাটা প্রায় 2000। তাহলে এটার একটা লিমিটেশন আছে। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে তাহলে ক্রিয়াপদ বাদ দিন, শব্দরূপ মানে কি, তাহলে শব্দেরই শব্দরূপ হবে। তাহলে শব্দ কত আছে পৃথিবীতে? আমার কিন্তু সংস্কৃতে কি হবে, তাহলে প্রত্যেকটা শব্দের কিন্তু শব্দরূপ কি হবে, প্রত্যেকটা শব্দের শব্দরূপ হবে। আর শব্দরূপ মানে কটা? প্রত্যেকটা বিভক্তিতে 7টা বিভক্তি, হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা বিভক্তি 3টে করে বচন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে মোট আমার কত রূপ হবে? 3 × 7 হ্যাঁ, 21। হ্যাঁ, তাহলে এক একটা শব্দের আমি কত, মানে শব্দরূপের এক একটা শব্দের যে শব্দরূপ পাবো, সেই শব্দরূপ কটা করে? 21টা করে। তাহলে এখন পৃথিবীতে কত শব্দ আছে? ক্রিয়াপদের ক্ষেত্রে না হয় রুট যেটা আছে ধাতু, সেটার একটা লিমিটেশন আছে, অ্যাটলিস্ট 2000। শব্দের ক্ষেত্রে কি এরকম করে মানে একটা লিমিটেশন টেনে দেওয়া যাবে, একটা যে এতগুলো একটা সীমা না, বাউন্ডারি টানা যাবে কি? না, না, তাহলে এখন একটা অবাক করার জিনিস যে আমাকে তাহলে সব মানে কত শব্দ আমি মুখস্থ করবো এরকম? হ্যাঁ, প্রত্যেকটা শব্দের 21টা করে রূপ। আর পৃথিবীতে হচ্ছে শব্দ আনলিমিটেড। মানে আজকে যে শব্দ সংখ্যাটা আছে সেটা যদিও বা মানে কাউন্টেবল না, কিন্তু কালকে আবার বাড়ছে, সেটা নতুন শব্দ তৈরি হচ্ছে। একটা প্যাটার্ন জানতে হবে আমাদের। তাহলে একটা প্যাটার্ন জানতে হবে। এবার সেই প্যাটার্নটা কি, তাহলে আমাকে স্যাম্পল ওয়ার্ড মুখস্থ করতে হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম কি, যে আমি একটা শব্দ মুখস্থ করলাম,
সেই শব্দের মতো প্রচুর শব্দ হবে, একটা প্যাটার্ন আছে। এবার সেই প্যাটার্নটাকে আমি কিভাবে বুঝবো? তার জন্য আমাকে কিছু অ্যাড্রেস জানতে হবে, শব্দের কিছু অ্যাড্রেস জানতে হবে, অর্থাৎ কিছু একটা মাপদণ্ড। তাহলে এই শব্দের মতো যে বাকি শব্দগুলো চলবে তার একটা সিমিলারিটিস বা একটা মাপদণ্ড খুঁজতে হবে। সেই মাপদণ্ডগুলো কি কি? চারটে জিনিস এখানে, চারটে না 3টে জিনিস এখানে আছে। দেখুন এখানে অন্তঃ, লিঙ্গম আর পুরুষ। শব্দ। ঠিক আছে? আচ্ছা, পুরুষটা এখন বাদ দিন, ওটা ও লাগবে না। আচ্ছা। তাহলে লিঙ্গ এবং শেষে কোন বর্ণ আছে, হুম, একটা শব্দের শেষে কোন বর্ণ আছে এবং সেই শব্দের লিঙ্গটা কি, এটা জানতে হবে। দেখুন এখানে এখানে এই যে রামহ শব্দটা কি শব্দ? রাম শব্দ। কটা জিনিস জানতে হবে? শব্দ, শেষে কোন বর্ণ আছে, অন্তঃ মানে শেষে, লিঙ্গ মানে কোন লিঙ্গের শব্দ সেটা, ব্যাস এতটাই 3টে জিনিস জানতে হবে আমাকে। কি কি জানতে হবে? শব্দ, শেষে কোন অক্ষর আছে বা কোন বর্ণ আছে, আর সেই শব্দের লিঙ্গ। শব্দ কি? রাম শব্দ, শেষে কোন অক্ষর আছে বা কোন বর্ণ আছে? র, আ, ম, অ, তাই তো, শেষে অকার আছে, তাহলে শেষে অকার আছে। আর কোন লিঙ্গের শব্দ? এটা পুংলিঙ্গ শব্দ। এবার এখানে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে এই যে লিঙ্গ ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের, ধরুন অন্যান্য ল্যাঙ্গুয়েজে সেটা কি হয়, আপনি ইংরেজিতে যান বা বাংলাতে দেখুন, আহ, সেখানে কিন্তু লিঙ্গ বিষয়টা এরকম যে মানে ওটা প্র্যাকটিক্যাল একেবারে, যে যেরকম লিঙ্গের, একটা পুরুষের ক্ষেত্রে আমি বলছি সেটা পুংলিঙ্গ, একটা স্ত্রীর ক্ষেত্রে বলছি স্ত্রীলিঙ্গ। সেখানে আমরা অচেতন বস্তুর ক্ষেত্রে অর্থাৎ জড় বস্তুর ক্ষেত্রে কোনো লিঙ্গ দেখি না। ইংরেজিতে যদিও আছে, ঠিক আছে, কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে লিঙ্গের প্রাধান্য নেই। প্রাধান্য নেই বলতে যেখানে সেখানে যদি রূপের কোনো পার্থক্য হয় না, মানে লিঙ্গ চেঞ্জ হলে শব্দের ক্ষেত্রে শব্দের স্ট্রাকচার বা ফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে এমনটা তো হয় না। কিন্তু সংস্কৃতে যেহেতু এটা হয়, তাই জন্য সংস্কৃতে কিন্তু একটা শব্দের লিঙ্গ জানাটা একেবারে আবশ্যক। ঠিক আছে, এবারে সংস্কৃতের ক্ষেত্রে একটা বিশেষত্ব কি, অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন লিঙ্গটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আপনাকে যেমন মানে আপনি না জানলেও বলতে আপনাকে লিঙ্গকে মুখস্থ করতে হয় কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে। ইংরেজি বা বাংলার কোনো শব্দ দেওয়া হলো, সেখানে আপনাকে কি কোনো চার্ট দেওয়া আছে আগে থেকে যে আপনি মুখস্থ করে এসছেন যেটা এই শব্দটা এই লিঙ্গের? এটা তো হয় না সেখানে, কেননা ওখানে লিঙ্গটা হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে যেটা ঠিক যেরকমটা হওয়া উচিত সেটা সেই লিঙ্গের। সংস্কৃতে কিন্তু লিঙ্গটা ওরকম না। সংস্কৃতে একটা এই শব্দটা পুংলিঙ্গ বা এই শব্দটা স্ত্রীলিঙ্গ বা এই শব্দটা ক্লীবলিঙ্গ, সেটা কিন্তু দেখেই বলে দেওয়া যায় না। কেন বলে দেওয়া যায় না? যেমন ধরুন সংস্কৃতে এখন মিত্র শব্দ, মিত্র মানে বন্ধু, মিত্র শব্দ হচ্ছে সংস্কৃতে ক্লীবলিঙ্গের শব্দ, নপুংসকলিঙ্গের শব্দ। মানে আমরা কি করতাম অন্য ল্যাঙ্গুয়েজে, বাংলাতে বা ইংরেজিতে কি করতাম, মিত্র মানে, তাহলে এখন সে অনুযায়ী মিত্র মানে বন্ধু যদি পুরুষ হয় তাহলে হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রী হলে স্ত্রীলিঙ্গ, তাই না? সংস্কৃতে কিন্তু মিত্র শব্দটা কি? ক্লীবলিঙ্গের শব্দ, এবং এটা কনস্ট্যান্ট, এটা একেবারে এটাই ক্লীবলিঙ্গের শব্দ। তাহলে লিঙ্গ বিষয়টা হচ্ছে সংস্কৃতে কিরকম? লিঙ্গ বিষয়টা হচ্ছে সংস্কৃতে হচ্ছে মানে কি বলবো, অর্থের সম্পত্তি না, এটা শব্দের সম্পত্তি। মানে ব্যাপারটা হচ্ছে লিঙ্গটা যেরকম অন্যান্য ল্যাঙ্গুয়েজে বাংলা ইংরেজিতে যেরকম ওটা অর্থ অনুযায়ী হয়। অর্থাৎ আমি কি দেখছি, মিত্র এখন যদি মিত্র কে হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। মিত্র পুরুষ হলে পুংলিঙ্গ, স্ত্রী হলে স্ত্রীলিঙ্গ। সংস্কৃতে মিত্র শব্দ কিন্তু ক্লীবলিঙ্গের শব্দ, অর্থাৎ এটা কি হচ্ছে, কে কোন লিঙ্গে সেটা দেখছে না, শব্দটা কোন লিঙ্গের, অর্থাৎ এটা পুরোপুরি শব্দের উপর ডিপেন্ডেন্ট, এই শব্দটা এই লিঙ্গের, ব্যাস এটাই। মানে এই শব্দ দিয়ে কাকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, সেটা কোন লিঙ্গের, এসব প্রশ্নই আর আসে না।
অর্থাৎ সংস্কৃত ল্যাঙ্গুয়েজে হচ্ছে লিঙ্গটা শব্দের সম্পত্তি, শব্দ দিয়ে কাকে বোঝাচ্ছে তার সম্পত্তি না ওটা, তাকে দেখে কোনো ওটার কোনো গণনা বা কোনো রকম বিচার করা হচ্ছে না। প্রশ্ন আচ্ছা স্যার, একটা প্রশ্ন করবো? লিঙ্গের উত্তর এটা, এখানেই শেষ। শব্দ দিয়ে কাকে বোঝাচ্ছে এই পর্যন্ত যাচ্ছেও না আর। অর্থাৎ শব্দ পর্যন্তই শেষ, শব্দের সম্পত্তি এটা। স্যার একটা প্রশ্ন, বলুন। এই যে লেখা আছে পদম হচ্ছে রাম আহা, রাম হ্যাঁ তারপরে বিসর্গ দেয়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের পদম, হ্যাঁ, আর শব্দটা হচ্ছে রাম। রাম শব্দ যেমনটা বললাম, শব্দ আলাদা, শব্দ রূপ আলাদা। রাম হয় এটা শব্দ রূপ, কোথায়? প্রথমাতে, নরহ, তাহলে প্রথমার এক বচনে রামহ। আচ্ছা, এইবার এর অন্ত যেটা লেখা আছে সেটা হচ্ছে অকার, হ্যাঁ, তাহলে রাম শব্দের শেষে কোন অক্ষর আছে? অকারন্ত, রাম অকার ম আছে, অ, তাহলে এই অকার আছে, জন্য তাহলে অকারান্ত শব্দ, অকারান্ত অকার হতো। শেষে আছে। এইবার রাম শব্দটা অকারান্ত শব্দ। হ্যাঁ, এবার রাম, এখানে আপনি এবার লিঙ্গ বলছেন, হ্যাঁ, এই লিঙ্গ পুংলিঙ্গ হচ্ছে শব্দ। আপনি বলছেন রাম, মানে রাম, এখানে রাম যাকে বোঝাচ্ছে সে, তাকে দেখে হচ্ছে না তাকে এখানে, দেখে হচ্ছে না। রাম শব্দটা যেহেতু, শব্দটাই পুংলিঙ্গ শব্দ। রাম শব্দটা পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, এবার রাম এই ক্ষেত্রে রাম হচ্ছে পুংলিঙ্গ, এই ক্ষেত্রে না, রাম শব্দই পুংলিঙ্গ শব্দ। রাম ও শব্দ এখানে হচ্ছে পুংলিঙ্গ, মানে সংস্কৃতে যেটা বললাম কি, এখানে মানে কাকে বোঝাচ্ছে তার উপর ডিপেন্ডই করে না ডিপেন্ড কিছু, করছে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। শব্দ পর্যন্তই শেষ রাম যদি একটা স্ত্রীকেও বোঝাতো তাহলেও রাম শব্দটা পুংলিঙ্গই হতো, শব্দ। তাই তো? হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে যে এই এই বিচারটা আমি, এই এই ফর্মুলাটা কোথায়, যে এই রাম এই শব্দটা যে পুংলিঙ্গ, সেটা আমি কি করে বুঝবো? হ্যাঁ, এই শব্দটা যে কি করে বুঝবেন, এবারে সংস্কৃতের ক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে আপনাকে ওই প্র্যাকটিস, মানে আপনি আস্তে আস্তে ব্যবহার করতে করতে, প্রয়োগ করতে করতে, দেখতে দেখতে, পড়তে পড়তে শিখবেন, হুম জানবেন। হুম। আচ্ছা, এবার আপনি আমায় বলুন, মালা, মালা, হ্যাঁ, মালা এটা স্ত্রীলিঙ্গের শব্দ, মালা স্ত্রীলিঙ্গ, কারণ এটা আকারান্ত। আকারান্ত। আচ্ছা, এবার যদি আমি বলি রামা, তাহলে সেটা স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, রামা স্ত্রীলিঙ্গ শব্দ। হুম আর খেয়াল করে দেখুন, এটা কিন্তু শব্দের উপর ডিপেন্ড করছে। রামা শেষে আকার হয়ে গেছে বলে স্ত্রীলিঙ্গ, হুম মানে রামা দিয়ে কাকে বোঝাচ্ছে সেটার জন্য না। হুম তাহলে এটা পুরোপুরি শব্দের একটা সম্পত্তি বলতে পারি আমরা। হুম, বুঝেছি। মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন সেটা অর্থের সম্পত্তি, এটা শব্দের হুম, সম্পত্তি সংস্কৃতে। বেশ, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমাদের মানে একটা শব্দকে, এই যে তাহলে আমাকে কি করতে হবে, এখন একটা প্যাটার্ন দেখতে হবে। অর্থাৎ রাম শব্দের মতো জগতে অনেক প্রচুর শব্দ আমি চালাবো। অর্থাৎ রাম আমি একটা শব্দই মুখস্থ করব, একটা শব্দের রূপ। বাকি রাম শব্দের মতো অন্যান্য শব্দ কোনগুলো, রাম শব্দের মতো অন্যান্য শব্দগুলো যে কোনগুলো, সেটাকে বোঝার জন্য আমাকে তাহলে কিছু ক্রাইটেরিয়া ফিক্সড করতে হবে। মানে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে হচ্ছে রাম শব্দের মতো বাকি শব্দগুলো। সেই ক্রাইটেরিয়াগুলো কি কি? কোন শব্দ শেষে কোন অক্ষর আছে এবং কোন লিঙ্গের শব্দ। রাম শব্দটাকে আমরা কি কি ক্রাইটেরিয়া দেব, সেখানে বলবো যে রাম শব্দটা হচ্ছে অকার শেষে আছে এরকম একটা পুংলিঙ্গ শব্দ। তার এক্সাম্পল হচ্ছে রাম, রামা, বাংলাতে আমরা রাম বলি, রামা। অকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে রাম। এখন আমি জগতে অকারান্ত পুংলিঙ্গ যত শব্দ পাবো, সবগুলোকেই রাম শব্দের মতোই চালাবো। অর্থাৎ জগতে অকারান্ত পুংলিঙ্গ যত শব্দ আছে, তাদের আমি একটা স্যাম্পেল শব্দ হিসাবে নেব। কোনটাকে? কেউ রাম নিতে পারে, কেউ নর নিতে পারে, কেউ শ্যাম নিতে পারে, সে যা খুশি। তাহলে আমাকে একটা স্যাম্পেল ওয়ার্ড নিতে হবে। আমি এখানে রামও নিলাম, তাহলে অকারান্ত পুংলিঙ্গ জগতে যত শব্দ আছে সবগুলোকেই আমি রাম শব্দের মতো করেই চালাবো। তাহলে একটা শব্দের কি কি মানে ক্রাইটেরিয়া বা একটা অ্যাড্রেস কি কি জানতে হবে? কোন লিঙ্গের শব্দ আর শেষে কোন অক্ষর আছে। এই দুটো ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করেই আমি অন্যান্য যে আরো যে একই রকম শব্দ, মানে তার মতো করে কোনগুলোকে চালাবো, সেটা নির্বাচিত করব।
শেষে কোন অক্ষর আছে আর কোন লিঙ্গের শব্দ। বোঝা গেছে? হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা, এবারে এখানে আরো কিছু মানে আছে, মানে এবারে এটা গেল হচ্ছে একটা শব্দের ক্ষেত্রে। এবার শব্দরূপের ক্ষেত্রে আরো কিছু অ্যাড্রেস যোগ হয়। কি কি যোগ হতে পারে? মানে পুরুষ যোগ হতে পারে, কোন পুরুষের শব্দ, সেটা যদি আমাদের এই মানে শব্দরূপের ক্ষেত্রে খুব একটা লাগে না, মানে এই যে স্যাম্পেল শব্দ বোঝানোর জন্য পুরুষের কোনো ভূমিকা নেই। পুরুষের স্যার, এই শব্দ আর শব্দরূপটা একবার বলবেন? দেখুন, শব্দরূপ আলাদা। আমরা কি বলছি? একটা রাম শব্দের এক্সাম্পল। রূপ, রাম শব্দের রূপ। তাহলে রাম শব্দটা আলাদা, রাম শব্দের রূপটা আলাদা, তাই না? বুঝলাম না। এই বাক্য থেকেই তো স্পষ্ট হচ্ছে। আর যদি না দুটো জিনিস আলাদা হতো, আমি কি বলতাম যে রাম শব্দের রূপ বলুন? রাম শব্দের রূপ বলতে বলছি মানেই রাম শব্দটা আলাদা, রাম শব্দের রূপটা আলাদা। তাহলে আমি কি বলছি যে রাম শব্দ বলুন, রাম শব্দের রূপ, রাম শব্দের রূপ আলাদা, রাম শব্দ আলাদা। আচ্ছা আচ্ছা অর্থাৎ আচ্ছা, শব্দ আচ্ছা। আলাদা, শব্দ রূপ আলাদা। বুঝেছি। এবার শব্দটাকেই টেকনিক্যালি আমি কি বলছি? প্রাতিপদিক। হুম আর শব্দরূপটাকে বলছি সুবন্ত। হুম 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 হুম, ঠিক অর্থাৎ আছে, ঠিক শব্দরূপটা আছে। কিভাবে তৈরি হচ্ছে? শব্দের সাথে বিভক্তি যোগ হলে শব্দরূপ। বুঝেছি। হুম, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে বিভক্তি যেটা আমরা দেখলাম, দেখুন বিভক্তি মোট কটা? বিভক্তি 7টা। প্রত্যেকটা বিভক্তির আবার মানে 3টে করে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন, তাই না? প্রত্যেকটা বিভক্তি 3টে করে বচন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন 7টা বিভক্তি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, প্রত্যেকটার আবার 3টে করে বচন। প্রথমার এক বচন, দ্বিবচন, বহুবচন, দ্বিতীয়ার এক বচন, দ্বিবচন, বহুবচন, তৃতীয়ার এক বচন, দ্বিবচন, বহুবচন, চতুর্থীর এক বচন, দ্বিবচন, বহুবচন, পঞ্চমীর এক বচন, দ্বিবচন, বহুবচন, ষষ্ঠীর এক বচন, দ্বিবচন, বহুবচন, সপ্তমীর এক বচন, দ্বিবচন, বহুবচন। প্রত্যেকটার 3টে করে বচন, তাই তো? তাহলে মোট কটা বিভক্তি হচ্ছে আমাদের? 7টা বিভক্তি, প্রত্যেকটার 3টে করে বচন। তাহলে প্রথমা বিভক্তি 3টে বচন। এইভাবে তাহলে 3 × 7 = 21, 21টা মোট বিভক্তি, তাই তো? তাহলে এখন রামঃ, তার অ্যাড্রেস কি? তার বিভক্তি তাহলে কি? প্রথমা, তাই তো? তার বচন কি? এক বচন। তাহলে রামঃ এই শব্দরূপে যদি অ্যাড্রেস দিতে হয়, আমাকে কি দিতে হবে? যে অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দের প্রথমার এক বচন, তাই না? রামৌ। এখন দ্বিতীয়ার এক বচনের যে রূপ আছে রামৌ, তার অ্যাড্রেস তাহলে কি হবে? ধরুন একটা আমি যদি শব্দরূপ এখানে দেখাই, 1 মিনিট। দেখুন এখানে, দেখুন তাহলে অ্যাড্রেস কি দেবো আমি? দেখুন এখানে স্পষ্ট দেওয়া আছে, অকারান্তঃ পুংলিঙ্গঃ রাম শব্দঃ। রামঃ এটার অ্যাড্রেস কি? প্রথম থেকে বলে যান। অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দের প্রথমা বিভক্তির এক বচন, একবচনম। একই রকম ভাবে রামৌ, তার অ্যাড্রেস কি? অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দের দ্বিবচনম, দ্বিবচন। আচ্ছা, এখানে আমি কয়েকটা রূপ জিজ্ঞেস করবো, অনেকেই আছেন, এরকম ভাবে অ্যাড্রেস গুলো বলতে হবে। আচ্ছা, প্রথমে দেবাশিস রয় আছেন। একটু বড় করা যাবে? দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
ঠিক হ্যাঁ আছে এখন? হ্যাঁ হ্যাঁ এবার স্পষ্ট। আচ্ছা দেবাশিস বাবু বলুন, আমি এখানে জিজ্ঞেস করছি হচ্ছে আপনাকে, ধরুন রামান, এই অংশটা দেখতে পাচ্ছেন যেখানে কার্সারটা আছে, রামান, এটার অ্যাড্রেসটা বলুন। এটা অকারান্ত পুংলিঙ্গ বাংলাতেই বলুন, অসুবিধা নেই। অকারান্ত অকারান্ত পুংলিঙ্গ পুংলিঙ্গ দ্বিতীয় বিভক্তি এক রাম বচন। শব্দের, অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দের অকারান্ত পুংলিঙ্গ দ্বিতীয় বিভক্তি এক বচন। দ্বিতীয় বিভক্তির এক কোন বচন। বচন? এক বচন। ঠিক করে দেখুন উপরে কি আছে, কোন রোতে আছে, মানে কোন প্রথম কলামে আছে দেখুন, বহু বচন, তাই না? রামান, অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দের দ্বিতীয়ার বহু বচন পাওয়া গেছে। দেখুন বাঁদিকের কলামে হচ্ছে বিভক্তি আছে, আর উপরে হচ্ছে রোতে পরপর বচন আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। রাম রামান তো এক বছরেই দেখা যাচ্ছে স্যার। রামান বহু বচন। রামান, আমি আকারটা জিজ্ঞেস করেছি, রামান, নয় রামান আকার বহু দন্তন্য বচন। হসন্ত, ওটাকে। আমি প্রথমটা ভেবেছি রাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা। আচ্ছা ওকে, নেক্সট রাজা রয়। রাজা রয়, হ্যাঁ দেখুন এই যে রামেশু, বলুন এটার অ্যাড্রেস বলুন। একটু কারসারটা আপনি নিয়ে যান একটু ওয়ার্ডটার উপরে, এইটা আচ্ছা। হুম, অকারান্ত পুলিঙ্গ রাম শব্দ, রাম শব্দের, আচ্ছা, শব্দের পঞ্চমী বিভক্তি। আচ্ছা পঞ্চমী, আমি কোনটা জিজ্ঞেস করেছি দেখুন, এইটাকে। ও আচ্ছা, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, হুম, বহু বচন। বহু বচন, গুড, বাহ। আচ্ছা নেক্সট শকুন্তলা সেন। আচ্ছা আচ্ছা বলুন, যেখানে কার্সারটা থাকবে সেটা বলবেন, বলুন। অকারান্ত পুলিঙ্গ রাম শব্দ, পঞ্চমী বিভক্তি, বহু দ্বিবচন। দ্বিবচন, বাহ। আচ্ছা নেক্সট সৌরদীপ্ত ভট্টাচার্য, হ্যাঁ আপনি বলুন। বলুন। অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দ তৃতীয় বিভক্তি বহুবচনম। বহু বচন, বাহ। আচ্ছা নেক্সট সৃজা মাঝি। হ্যাঁ, বলুন। রাম্যহ, এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ ষষ্ঠী বিভক্তি। না, রাম শব্দটা বলতে হবে তো। এখন আমি রামায়ণ হয়ে এটার অ্যাড্রেস বলছি, মানে আমি যদি এতটুকুই বলি যে অকারান্ত পুংলিঙ্গ ষষ্ঠী বিভক্তির দ্বিবচন, তাহলে বোঝা দ্বিবচন। যাবে কি কোন শব্দের। না, রাম শব্দ হবে। মানে একটা পুরো অ্যাড্রেস দিতে হবে, এই যে রূপটা আছে তার পুরো অ্যাড্রেস। তাহলে বলতে হবে অকারান্ত পুংলিঙ্গ আর রাম শব্দ ষষ্ঠী বিভক্তি দ্বিবচন। দ্বিবচন, বাহ। আচ্ছা নেক্সট তনিমা দাস। হ্যাঁ বলুন, বলুন যেখানে কার্সারটা আছে। এক সেকেন্ড একটু দেখে নিই কোথায় কার্সারটা আছে। হুম, কোথায় আছে কার্সারটা? আচ্ছা, পেয়েছেন দেখুন। হ্যাঁ 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 দেখেছি। ওকে, রাম, এটা হচ্ছে রাম শব্দের বহু বচন, আর হচ্ছে আপনার না পুরো অ্যাড্রেসটা বলতে হবে এরকম, অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দের চতুর্থীর বহু বচন। আচ্ছা মানে একটা শব্দরূপের পুরো অ্যাড্রেস বলতে এটাই। আচ্ছা হুম, তো এখন এটার প্রয়োজন কি, আমার যদি আর একটা সামনে একটা অকারান্ত পুংলিঙ্গ অন্য শব্দ আসে, ধরুন কৃষ্ণ শব্দ এসছে, তাহলে আমি কি করব, রাম শব্দের মতো এখন কৃষ্ণ শব্দের প্রথম আর বহু বচনে কি হবে, যেমন রাম শব্দের হয়, যেহেতু কৃষ্ণ শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাহলে রামাহা কৃষ্ণাহা, বালক শব্দ,
বহুবচনে কি হবে? প্রথমার বহুবচনে বালকাহা, রামাহা বালকাহা। ঠিক আছে, তাহলে আমাকে অকারান্ত, এটা হচ্ছে আমার স্যাম্পল ওয়ার্ড রাম শব্দ। অকারান্ত পুংলিঙ্গ শব্দের আমার উদাহরণ শব্দ বা স্যাম্পল শব্দ সেটা কি? রাম শব্দ। এরপরে আমি অকারান্ত পুংলিঙ্গ যত শব্দ আসবে সবগুলোকেই রাম শব্দের মতোই চালাবো। ঠিক আছে, এই বিষয়টা বোঝা গেছে? স্যার একটা এই পুংলিঙ্গ বানানটা কিরকম একটা অদ্ভুত লাগছে উপরে। না, ওটা অদ্ভুত লাগলেও ঠিকই আছে। ওটা আসলে উপরের যে চন্দ্রবিন্দুটা আছে ওটা অনুস্বারী ভাবুন। এবারে না না, সংস্কৃতে সেটা যে আপনার সেটা মনে ঠিক হচ্ছে আছে, যে কিন্তু লয় লয় লকারটা লেখা আছে এক্সট্রা কেন? আছে, তাই তো? হ্যাঁ লকারটা একটা বেশি আছে। হ্যাঁ, এটা এবার ঠিক আছে। হ্যাঁ, লকারটা ঠিকই আছে। সংস্কৃতে হচ্ছে এটা মানে গ্রামাটিক্যালি এটা কারেক্ট। কারণ এই লকারটার হচ্ছে মানে দুবার হওয়ার আহ, আছে, নিয়ম আছে। মানে পুল্লিঙ্গ। যেমন আপনি দেখেন না যে সার্বজনীন ওখানে যে বকারটা, ওই হ্যাঁ, বকারটাকে কিন্তু অনেক জায়গায় দেখবেন দুটো করা আছে। আচ্ছা বয় বয় দুটো আছে, একটা কেউ লেখে একটা ব, কেউ দুটো বও লেখে। আচ্ছা সার্বজনীন দুটো ব। তাহলে ওই যে ব্যাপারটা আছে মানে দুটো মানে একটা অক্ষরকে দুবার লেখার, হ্যাঁ ওটা গ্রামাটিক্যালি কারেক্ট। আচ্ছা, কিন্তু এবার মানে সেটা সব জায়গাতে না, সেটা আরো নির্দিষ্ট নিয়ম আছে, কন্ডিশন আছে নির্দিষ্ট। যেহেতু আগে পয় হস্য আছে সেই জন্য ওটা চেঞ্জ হয়ে লয় না লয় না, হচ্ছে। ওটা না ওরকম পয়হর্ষ বলে না। ওটা সংস্কৃতের সূত্র আছে, অনুচিচ সূত্র আছে এরকম, তো ওটার ও মানে আচ্ছা নির্দিষ্ট আচ্ছা কন্ডিশন আছে একটা, যে কিছু বর্ণ আগে পরে কি আছে তার একটা নির্দিষ্ট নিয়ম ও আছে। আচ্ছা 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 আচ্ছা, মানে বেশ বেশ। যেখানে সেখানে আমি শব্দের দুটো মানে একটা অক্ষরকে দুবার বলে দেবো, ওটা ঠিক না। হুম, নিয়মের মধ্যে হলে বললে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো তাহলে আজকে যেটা বলার বিষয় ছিল আমার, শব্দরূপের বিষয়ে একটা ধারণা তৈরি হয়, যে এই শব্দরূপ কেন, বা এই শব্দরূপের এবারে মানে ব্যবহারটা আসলে কিরকম, বা এটা কিরকম ভাবে জিনিসটার প্রয়োজন কি, ইত্যাদি বিষয়। আচ্ছা, এই বিষয়টা মোটামুটি সবার মানে ধারণা হয়েছে একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আচ্ছা, যদি কারো কোনো ডাউট থাকে বলুন। এরপরে দেখুন একটা এক্সাম্পল, অকারান্ত নপুংসক লিঙ্গ মানে ক্লিবলিঙ্গের শব্দ ফল শব্দ। তার রূপটা দেখুন আলাদা, ফলম ফলে ফলানি, ফল মানে ফলম ফলে ফলানি। মানে এটা কি মনে হচ্ছে রাম শব্দের মতো লাগছে কি? লাগছে না। এখানে কি হয়েছে, অকারান্ত আছে, ফল শব্দ অকারান্ত, কিন্তু মাঝখানে লিঙ্গ চেঞ্জ হয়ে গেছে, তাই শব্দরূপ চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাকে এই যে শব্দের অ্যাড্রেস, অকারান্ত এবং মানে কোন কারান্ত অর্থাৎ শেষে কোন অক্ষর আছে এবং লিঙ্গ, এই দুটোকে আমাকে যে কোনো শব্দের অ্যাড্রেসে জানতেই হবে আমাকে, তবেই আমি সেটাকে একটা আমার জানা শব্দের মতো করে চালাতে পারবো। এখন ধরুন আমার একটা শব্দ এসছে জ্ঞান শব্দ, এই যে জ্ঞান শব্দ বা বন শব্দ এসছে, তাহলে বন শব্দ এখন হচ্ছে শেষে অকার আছে দেখছি, তাহলে অকারান্ত শব্দ এটা, শেষে অকার আছে এরকম শব্দ। তাহলে এটাকে আমি এখন কার মতো চালাবো, রামের মতো নাকি ফলের মতো? একটা প্রশ্ন হবে, এখানে ডাউট হবে আমার। রামের মতো চালাবো বলতে তাহলে পুংলিঙ্গে চালাচ্ছি, অকারান্ত পুংলিঙ্গের মতো চালাচ্ছি। আর যদি ফলের মতো চালাবো বলি তাহলে অকারান্ত ক্লিবলিঙ্গের মতো চালাচ্ছি। তাহলে আমাকে এবারে ভাবুন লিঙ্গ জানাটা কতটা ইম্পর্টেন্ট। আমি যদি এটাকে লিঙ্গ ভুল জানতাম, যে বন শব্দ এখন যদি পুংলিঙ্গ ভাবতাম, তাহলে রামের মতো চালাতাম, বনাহা বনৌ বনাহা করতাম, সেটা তো ঠিক না, এটা ক্লিবলিঙ্গের শব্দ। তাহলে আমাকে শেষে কোন অক্ষর আছে এবং কোন লিঙ্গের শব্দ, এটা জানলে পরেই আমি ওই যে কপি পেস্ট সেটা করতে পারবো। আমাকে তখন কপি পেস্ট করতে হবে, রাম শব্দের মতো মানে কপি পেস্ট করতে হবে। কৃষ্ণ শব্দকে রাম শব্দের মতোই হুবহু করতে হবে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাহলে ওই জন্য আমাকে শেষে কোন অক্ষর আছে এবং লিঙ্গ, এই দুটোকে জানতেই হবে আমাকে। ঠিক আছে?
স্যার এই তলায় এটা কি লেখা? ই ইত্যাদয় হ্যাঁ, ইত্যাদয় ইহ শব্দাহ মানে জ্ঞান, বন, ধন ইত্যাদি শব্দগুলো হচ্ছে মানে এর এক্সাম্পল আর কি। এর এক্সাম্পল। আচ্ছা আচ্ছা, মানে অপরান্ত মানে ক্লিবলিঙ্গ শব্দের এক্সাম্পল হচ্ছে। নপুংসকলিঙ্গ আর কি। আচ্ছা, মানে এগুলো কি এক্সেপশন ধরবো নাকি? না, এক্সেপশন না, মানে এগুলো এক্সাম্পল। এক্সাম্পল। মানে জগতে এখন আমার অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ আমি শুধু একটাই মানে মুখস্থ করেছি, পল শব্দ। এবার হুম, এটার অ্যাপ্লিকেশন আমি কোথায় কোথায় করবো? জগতে যত রকম অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ আসবে তার কিছু হুম, এক্সাম্পল। বেশ। এবার এখানে আপনি মিত্র শব্দ যোগ করতে পারেন। মিত্র শব্দ বললাম ক্লিবলিঙ্গের শব্দ, অকারান্ত এটা ক্লিবলিঙ্গ শব্দ, তাহলে সেটাকেও ফলের মতোই চালাবো। তাহলে আমাকে তাহলে সংস্কৃতে বাক্য করতে গেলে কি করতে হবে? শব্দরূপ আর ধাতুরূপেরই ব্যবহার করতে হবে। তাহলে শব্দরূপ জানতেই হবে। এবার শব্দরূপ জানার কৌশল কি? এইভাবে। তাহলে আমি একটা করে উদাহরণ শব্দ মুখস্থ করব এবং তার মতো বাকি শব্দগুলোকে চালাবো। এবার আপনাদের অনেক অনেক প্রশ্ন আসতে পারে, সেটা একটা কোন লিঙ্গের, সেগুলো এই প্রশ্ন আস্তে আস্তে সলভ হবে। আপনাদের কিছু কাজ দেওয়া হবে, মানে সেখান থেকে আস্তে আস্তে আপনাদের প্রত্যেক ক্ষেত্রে একটা ডাউট তৈরি হবে যেটা কোন লিঙ্গের শব্দ। যেখানেই শেষে দেখবেন অকার আছে, আপনাদের প্রথমেই সন্দেহ হবে এটা কোন লিঙ্গের, প্রথম প্রশ্ন এটাই আসবেই। তো সেক্ষেত্রে ওটা আস্তে আস্তে মানে ক্লাসে গ্রুপে জানানো হবে, প্রশ্ন থাকবে। ঠিক আছে, এইভাবে মানে লিঙ্গ ব্যাপারটা এইভাবেই জানতে হবে, এটার অন্য কোনো উপায় নেই, মানে ব্যবহার করে করে শিখতে হবে। ঠিক আছে, বলুন যদি কারো কিছু প্রশ্ন থাকে বলুন। এটা একটা সুভাষিত আছে, খুব সুন্দর একটা সুভাষিত, জেনে এই ক্লাসটা শেষ করি আমরা। দেখুন এই যে মানে শিক্ষা নেওয়ার বিষয়টাতে, মানে এই পড়াশোনার বিষয়ে একটা সুন্দর সুভাষিত, আচার্যাৎ পাদম আদত্তে পাদম শিষ্যাঃ স্বমেধয়া পাদম সব্রহ্মচারিভ্যঃ পাদম কালক্রমেণ চ। মানে আমরা এই যে শিখি, সেই শেখাটা আমরা যদি আমরা একটা 100% মানে 100% সেইভাবে দেখি, তাহলে সেটাকে 4টে ভাগে ভাগ করলে 25% এইভাবে, মানে পাদ বলতে এক একটা অংশ, 4টে অংশ, 100-এর মধ্যে 4টে অংশ, তাহলে এক একটা অংশে 25%। 25% মানে এক একটা পাদ এখানে, মানে কোয়ার্টার। A student learns one quarter from the teacher, he acquires another quarter by his or her own intellect, yet another quarter from fellow students, and the remaining quarter in course of time, মানে ব্যবহার। তাহলে শিক্ষকের থেকে হচ্ছে 25%, তারপর নিজে পড়াশোনা করে আর কি, যেটা ক্লাসে পড়লো সেটা নিজে পড়াশোনা করে 25%, মানে ওই বিষয়টারই আর কি, ওই বিষয়টার একদম, বিষয়টা বলতে 100% মানে কোনো না, যে সমস্ত জ্ঞান এরকম না, সমস্ত কিছু শেখা, একটা পার্টিকুলার যেটা শিখছি সেটাকে যদি আমি 100 হিসেবে ভাগ করি, 100 হিসাবে দেখি, তাহলে সেইভাবে একটা চ্যাপ্টার পড়লাম, সেই চ্যাপ্টারের আমি 25% শিক্ষকের থেকে শিখলাম, 25% নিজে শিখলাম, নিজে পড়ে, নিজে ভেবে, নিজে মনন করে শিখলাম। বাকি 25% হচ্ছে আমার সহপাঠীদের কাছ থেকে শিখলাম আলোচনা করে, বা সহপাঠীর থেকে শিখলাম। আর বাকি 25% হচ্ছে ব্যবহারে, মানে ওটা হচ্ছে কালক্রমে না, কোর্স অফ টাইম। ঠিক আছে, এরকম একটা শ্লোক আছে সুভাষিত। যাই হোক, তো মোটামুটি ঠিক আছে, বোঝা যাচ্ছে তো, মানে খুব একটা কঠিন হয়ে যাচ্ছে না তো? না, ঠিক আছে। আচ্ছা, যদি মানে খুব স্পিড হয় বা এরকম কিছু হয় বলবেন, অবশ্যই বলবেন। স্যার যদি টাইমিংটা একটু মানে সবার অনুমতি যদি থাকে, টাইমিংটা যদি মানে 7:30 থেকে 9টা করা যায় তাহলে খুব ভালো হয় আর কি। হ্যাঁ, ওটা আসলে সবার অনুমতি থাকলে আমারও সুবিধা।
হ্যাঁ মানে 7টা না মানে একটু ডিফিকাল্ট হয়ে যায় মানে জয়েন করাটা। আর একটু অল্প অল্প করে হলেই ভালো হয় আর কি, নাহলে উম, পরের দিকে আর ইয়ে করা যাবে না। অবশ্যই মানে এবারে এটা আমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করিয়ে করিয়ে মানে শিখতে হবে। ঠিক আছে, এখন মোটামুটি থিওরি ক্লাসগুলো হচ্ছে, তো আস্তে আস্তে যখন আমরা সেন্টেন্স প্র্যাকটিস করা অভ্যাস করব, তখন মানে খুব স্লো যাবে একেবারে। আচ্ছা, বেশ, ঠিক আছে তাহলে। আচ্ছা, যদি কারো মানে এখানে যারা যারা আছেন আজকে 7:30 হলে কারো কোনো অসুবিধা আছে? না, আমার অসুবিধা নেই। না, ঠিক আছে, বাকিদের? প্রবলেম নেই। দেবাশিস বাবু? না, প্রবলেম নেই। আচ্ছা, সৃজা? না, প্রবলেম নেই, শুধু 7:30 থেকে 9টা অবধি তো, হ্যাঁ, এটাই 9টা জিজ্ঞেস। 9টা। আচ্ছা, ঠিক আছে, আমার প্রবলেম নেই তাতে। ওকে, নেক্সট তনিমা? না, আমারও অসুবিধা নেই। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে বাকিরা দেখি, আর মানে নেক্সট দিন দেখলে 7:30 জানাবো। হুম যদি আরো যারা আছেন তারা যদি কেউ কোনো আচ্ছা, শুরুতে কিছু আমি বলেন। 10 মিনিট আমার একটু মানে ইন্টারনেটে অসুবিধা হচ্ছিল, আমি জয়েন করতে পারিনি। একটু আমাকে যদি একটু বলে দেন প্রথম 5-7 মিনিট আর কি, একটু যদি কি হয়েছিল। আচ্ছা, ফার্স্ট 5-7 মিনিটে তেমন কিছু তো হয়নি, মানে ক্লাস শুরু হয়েছে একটু না, পরে। আমি যখন জয়েন করলাম আমি দেখলাম বোধহয় কিছু মন্ত্র লেখা ছিল শুরুর দিকে, হ্যাঁ, ওটা ওটা আমি ওই miss মানে ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র আমরা ক্লাসের শুরুতে, ওটা আমরা মঙ্গলাচরণ হিসেবে প্রত্যেক ক্লাসের শুরুতে করব। ঠাকুরমা এবং স্বামীজির প্রণাম মন্ত্রই ছিল ওখানে। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি। নেক্সট উইকে তাহলে দেখা হবে আবার। শুভরাত্রি। আর আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, স্যার, একটা কথা, নেক্সট ফ্রাইডেতে হয়তো আমার একটা বিশেষ জায়গায় যাওয়ার হতে পারে, হয়তো শেষ ক্লাসটা নাও থাকতে পারে, কিন্তু আমি চেষ্টা করবো সব ক্লাসেই যেন আমি থাকি, নিলে তো মুশকিল আমারই হবে, কেন এত সুন্দর হ্যাঁ করে হ্যাঁ, নিজে নিজে অবশ্যই। বোঝা আমার মুশকিল হবে। আচ্ছা, আর ক্লাসগুলো হচ্ছে আমাদের তো ইউটিউবে আপলোডও করা হয়, তো ওটারও লিংক আপনারা হয়তো পেয়ে গেছেন বা হয়তো পেয়ে যাবেন। মানে নিয়মিত ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা হয়, মানে পরে যদি কেউ দেখতে চান বা কোনো ক্লাস কোনোভাবে মিস করে গেলে ওখানে দেখে নিতে পারেন। হ্যাঁ, সেটা দেখতেই হবে। আর আমার মনে হয় যে ওই ওই মানে বই বা হয়তো যদি জেরক্স করেও যদি ওগুলো নিয়ে নিয়ে তো প্র্যাকটিস না করলে তো কিছু হবে না, নিজে নিজে তো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। হ্যাঁ। এবারে বই বলতে এখানে স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোই হুম, আপনারা নিজেরা মানে সেটা প্রিন্ট করতে পারেন বা হ্যাঁ সফট কপি ইউজ করে পড়তে পারেন। হ্যাঁ, ঠিক, হ্যাঁ হুম, ঠিক। ঠিক আছে, বেশ। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, বেশ, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার। শুভরাত্রি। শুভরাত্রি।